Welcome you to our free online discussion on consciousness and experience. This is very first time that I am, participating in an open discussion, with students and those who are not regular students. It's a free discussion on an academic topic. The correlation between experience, our meaning physical experience, so far I guess it. Lauhe Mahfuz, a student of our 4th year BA honors, he will present the main discussion, and I will participate as a discussant, and I welcome all you to participate in the discussion. This is not a regular class. There is no obligation, no bindings. So feel free to participate. যেটাই তোমার বলতে ভালো লাগবে সেটাই তুমি বলবে এবং আমরা আলোচনা করব। হোপফুলি আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনা করতে পারি। তো কনসিয়াসনেস নিয়ে কনসিয়াসনেস একটা মিস্ট্রি, মানে আমাদের যে চেতনা, তো এই চেতনাটা আসলে কোথায় আছে, কিভাবে আছে এবং আমাদের এক্সপেরিয়েন্স আমাদের চেতনার সাথে তো অবশ্যই রিলেটেড, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু কিভাবে যে রিলেটেড সেটা আসলে আমরা বুঝতে পারি না। কিছুদিন আগে আমি প্রসঙ্গক্রমে কোনো ক্লাসে বলেছিলাম স্যার রজার প্যানরোস, তিনি অলরেডি খুবই নামকরা একজন ব্যক্তি। তিনি কথার কথা স্টিফেন হকিং নোবেল পুরস্কার পান নাই, তাতে করে হকিং এর পরিচিতির কোনো অসুবিধা হয় নাই। হকিং এর মতোই ওনার লেভেলের বা এরকমই হচ্ছে যে স্যার রজার প্যানরোস। হকিং প্যানরোস একটা সিঙ্গুলারিটি থিওরি বলে একটা জিনিস আছে অ্যাস্ট্রোফিজিক্সে। তো রজার প্যানরোজের আলোচনাগুলো আমি প্রায় সময় শুনি বা বোঝার চেষ্টা করি। তো রজার প্যানরোজের কাছেও এই কনসিয়াসনেস হচ্ছে একটা মিস্টেরিয়াস ব্যাপার, এবং তিনি বলেছেন যে মানে রিয়ালিটি হচ্ছে যে তিনটা মানে বাস্তব জগৎ আছে। একটা হলো বস্তু জগৎ, এটা হলো একটা বাস্তবতা। আমাদের চেতনার জগৎ, এটাও একটা বাস্তবতা। আর একটা নৈর্ব্যক্তিক জগৎ, এটাও একটা বাস্তবতা। এবং আমাদের চেতনা এই নৈর্ব্যক্তিক জগৎ এবং বস্তু জগতের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। তো এখন এগুলার আসলে স্বরূপ কি, সেগুলো মানে আমাদের যেহেতু সবকিছু জানতে ইচ্ছা করে, কিভাবে জানে একটা জানার ভাইরাস মানুষের মধ্যে প্রকৃতি বা ঈশ্বর দিয়ে দিছে, যার কারণে মানুষ সবকিছু জানতে চায়, তার জানার তৃষ্ণাটা কোনোভাবেই কমে না। হ্যাঁ, এবং মানুষকে যে আজকে সভ্য জগতের মানুষ হয়ে উঠছে, মানুষের যে উন্নতি, এটার পিছনে কিন্তু মানুষের যেটা অনুসন্ধিৎসা, যেটা বলি আমরা ইংরেজিতে বলি ইনকুইজিটিভনেস, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং আজকের এই আলোচনা আমাদেরকে কি দিবে, এই আলোচনার মাধ্যমে তুমি পরীক্ষা পাশের জন্য তেমন কিছু তোমার আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম কারণে আমি শুনতে পাইনি স্যার। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এখন আমি ওকে এর থেকে কানেক্টেড হলাম আর কি। ওকে, তো আজকের এই আলোচনা আমাদেরকে মানে আমাদের পরীক্ষা পাশের জন্য বা তোমাদের যেটা গ্রেড পাওয়ার জন্য কোনো হেল্পফুল হবে না, কিন্তু তোমাদের বোঝার জন্য এগুলো হেল্পফুল হবে। তো আমি ইনফরমালি শুরু করার আগে যেটা বলেছিলাম যে এই ছাত্র শিক্ষক যে সম্পর্ক, আদব কায়দার সম্পর্ক, ক্লাসের ভিতরে একটা মানে এটিকেট মেনটেন করে সম্পর্ক, এর বাইরে একটা বন্ধুত্ব সুলভ ফ্রি সম্পর্ক হওয়া উচিত। এটা আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি স্টুডেন্টদের সাথে মেশার চেষ্টা করেছি সেভাবে। কিন্তু আমি যেভাবে চেয়েছি বা যেভাবে হওয়া উচিত সেটা হয়ে ওঠে নাই। আমরা যদি এরকম মানে ফ্রি ডিসকাশনের ব্যবস্থা করি, যেখানে কোন একজন ছাত্র একটা পেপার প্রেজেন্ট করবে, একটা আলোচনা প্রেজেন্ট করবে, বাকিরা সে একটা পার্টিসিপেট, সেটা একটা পথ হতে পারে। আরেকটা কাজ আমি করার ব্যাপারে তোমাদের সবসময় বলি, তোমরাও সবসময় অল আউট সাপোর্ট দাও, সেটা হচ্ছে উই হ্যাভ টু গো টু দ্য পিপল।
হ্যাঁ, আমরা সবার কাছে যাব এবং আমরা মানে সারা বছর ফিলোসফিকে মার্কেট করব। হুম? যে ফিলোসফি ডিসিপ্লিনটা কি এবং এটার গুরুত্বটা কি, এটা কিভাবে প্রত্যেকটা মানুষ ফিলোসফিতে ডুবে আছে, যেভাবে করে মাছেরা পানিতে ডুবে থাকে, যেভাবে আমরা বাতাসে ডুবে আছি, এগুলো লোকদেরকে বোঝানো উচিত। তাহলে এই হচ্ছে যে আমার নাতিদীর্ঘ বক্তব্য। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার আন্ডারগ্রেড স্টুডেন্ট Lohe Mahfuz to present whatever he wants to say. Feel free to speak in English and Bengali, whatever you like. ওকে স্যার, থ্যাংক ইউ, আই এম প্রিভিলেজড। আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা আলোচনা করব সেটা আসলে স্যার অবশ্যই প্রথমে বলে দিয়েছে যে কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্স, এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং এবং মিস্টেরিয়াস। আমি যখন থার্ড ইয়ারে ফিলোসফি অফ মাইন্ড আমাদের স্যার যখন আমাদেরকে পড়ান, তখন আহ, কথায় কথায় কনসিয়াসনেসের কথাটা আসতো এবং এই জিনিসটা আমাকে খুব ফ্যাসিনেট করতো। তো আমি ভাবতাম যে আসলে আমার যে ফিজিক্যাল এন্টিটি, আমি যে এক্সিস্ট করি এবং আমি যে এক্সপেরিয়েন্স করি, এই এক্সপেরিয়েন্সটা কি আমার কনসিয়াসনেসের কারণে, নাকি আমার কনসিয়াসনেস আছে বলে আমি এক্সপেরিয়েন্স করি, নাকি একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে, একটা অবজেক্টিভ ওয়ার্ল্ড থেকে আমি কোনো ধারণা পাচ্ছি বলে আমি এক্সপেরিয়েন্স করি এবং সেটাকে আমি কনসিয়াসনেস হিসেবে ধরে নিচ্ছি। অনেক ডিলেমা কাজ করছিল এর মধ্যে। তার তার মধ্যে আমি স্যারের মাধ্যমে অনেক থিওরি জানতে পারি। যেমন আমি থিওরি গুলোর কথা বলবো, তার আগে আমি কনসিয়াসনেস বলতে আমরা ইন জেনারেল কি বুঝি সেটা আমি বলবো। কনসিয়াসনেস হচ্ছে হলো কি, কনসিয়াসনেস ইজ এভরিথিং দ্যাট আই এক্সপেরিয়েন্স, দ্যাট আই এম অ্যাওয়ার অফ ইট। যেমন লাইক ডেভিড শালমার্স, স্যারের অনেকজন অনেক পছন্দের ফিলোসফার, আমার অনেক পছন্দের ফিলোসফার। ডেভিড শালমার্স কনসিয়াসনেসকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কনসিয়াসনেস প্রবলেমকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে উইক প্রবলেম এবং হার্ড প্রবলেম। উইক প্রবলেমটা হচ্ছে যে ইউজুয়ালি আমি যা কিছু দেখি একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে, আমি যা কিছু সেন্স করি, আমার সেন্স ডাটা, যেমন আমি কোনো কিছু খাচ্ছি এবং খাওয়ার যে একটা অনুভূতি, এবং আমি কিছু দেখছি, ইভেন সবকিছু আমার কাছে পরিষ্কার একটা লাইক আ মুভির মতো আর কি। আমি একটা সাবজেক্ট এবং আমি সবকিছু এক্সপেরিয়েন্স করছি, এবং এই এক্সপেরিয়েন্সটার কারণটা হচ্ছে কি কনসিয়াসনেস। এই কনসিয়াসনেসের যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে কি হবে, যে নিউরো সায়েন্স যেটা বলে, বায়োলজিক্যাল সায়েন্স যেটা বলে আর কি, যে আমার ব্রেনের মধ্যে অনেক নিউরন আছে, প্রায় 86 কোটি বিলিয়ন নিউরন। এগুলো নিউরন কাজ করছে এবং সেই স্পার্কের মাধ্যমে আমার মধ্যে বিভিন্ন ধারণা আসছে, এবং ধারণাগুলোর মাধ্যমে কি আমি সজাগ হচ্ছি, আমি বিষয়টা এক্সপিরিয়েন্স করছি এবং আই এম অ্যাওয়ার অফ ইট। দেন লেটার অন আই এম কল্ড ইট মাই কনসিয়াসনেস। সো ইন জেনারেল এখানে আমি বলছি কনসিয়াসনেস ঠিক আছে, কিন্তু আমি যদি আরেকটু ডিপলি ডিগ করি ব্যাপারটাকে বা খনন করি ব্যাপারটাকে, তাহলে কিন্তু ব্যাপারটা আর জেনারেল পর্যায়ে থাকে না, এটা চলে যায় একটা হার্ড প্রবলেমে। তো হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস কি আমি সেটা বলবো। তার আগে আমি সব থেকে মানে শালমার্সের উদাহরণ দেওয়ার আগে আমি আমার পছন্দের একজন ফিলোসফার আছে, থমাস নেগেল। তার একটা বিখ্যাত পেপার আছে, হোয়াট ইজ ইট লাইক টু বি এ ব্যাট। অর্থাৎ আমরা সবাই সাবজেক্টিভ ইন্ডিভিজুয়াল। আমার সামনে আমার স্যার বসে আছেন, এখানে আরো 25 জন পার্টিসিপেন্ট আছেন, আমি আছি। সবাই আমরা, কেউ 25জনের মধ্যে 24 জন আমার কথা শুনছেন, আমি বলছি। সবাই আমরা বিভিন্নভাবে জিনিসটা কি পারসিভ করছি এবং একই কথা শুনছি, কিন্তু সবার পারসেপশন এবং সবার সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স কি এক? তো থমাস নেগেল হোয়াট ইজ ইট লাইক টু বি ব্যাড, সেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আসলে একটা বাদুড় উড়ে, বাদুড়ের যে মানে বাদুড়ের মধ্যে কিরকম কনসিয়াসনেস কাজ করছে এটা আমি কখনো বলতে পারবো না। লাইক আমি একটা উদাহরণ দিই, আমার ঘরে একটা পোষা বিড়াল আছে। বিড়ালটা বিড়ালটা বসে আছে, বিড়ালটা আমার দিকে তাকাচ্ছে, আমাকে দেখে ম্যাও ম্যাও করছে এবং তাকে আমি খাবার দিচ্ছি, সে খাবার খাচ্ছে। কিন্তু বিড়াল ক্ষুধা লাগলে ম্যাও ম্যাও করছে, কিন্তু বিড়ালের যে ক্ষুধার যে এক্সপেরিয়েন্সটা, সো মাচ সাবজেক্টিভ এক্সপেরিয়েন্সটা, এটা কিরকম বা এটা কেমন, এটা আমি কখনো ব্যাখ্যা করতে পারবো না। এটা হলো আমার মূলত এই বক্তব্যটা ছিল অ্যানালাইটিক ফিলসফি। অ্যানালাইটিক ফিলসফির মানুষজন বা ফিলোসফাররা যারা, তারা এভাবে এটা আলোচনা করে। দেন এখন আসি কন্টিনেন্টাল ফিলোসফির। কন্টিনেন্টাল ফিলোসফিতে সব থেকে যে মোস্ট মানে পপুলার ট্রেন্ড, সেটা হচ্ছে ফেনোমেনোলজি। স্যার আমি কি ঠিক বলছি? জি। ফেনোমেনোলজির মেইন স্ট্রিম হচ্ছে বা মেইন এইম হচ্ছে কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্স। তারা মূলত বলে কনসিয়াস এক্সপেরিয়েন্স। যখন আমি কনসিয়াসনেসের কথা বলি, তখন আমার মাথায় ব্যক্তিগতভাবে আমার তিনটা জিনিস আছে, এবং একটা জিনিস হচ্ছে সেলফ কনসিয়াস, কনসিয়াস অ্যান্ড কনসিয়াসনেস। এই তিনটার মধ্যে ব্যবধান আমি এখন পর্যন্ত
মানে স্পেসিফিক কোনো ধারণা খুঁজে পাইনি। কারণটা হচ্ছে যারা কন্টিনেন্টাল ট্রেন্ডের মানুষ, যেমন আমি এডমন্ড হুসেলের কথা বলতে পারি। সেলফ কনসিয়াসনেস, কনশাস এবং কনশাসনেস, আচ্ছা সেলফ কনশাস, কনশাস এবং কনশাসনেস। আচ্ছা এডমন্ড হুসেল, মার্টিন হাইডেগার এবং পরবর্তীতে জ্যাক দেরিদা আছেন, ফ্রেঞ্চ রেভলিউশনিস্ট, তারা সম্পূর্ণ কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্সকে এক করে ফেলেছেন এবং টোটালি সেটাকে বর্ণনা করেছেন সাবজেক্টিভ এক্সপেরিয়েন্সের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে আসে দেখা যাচ্ছে যে কন্টিনেন্টাল ফিলোসফির সব থেকে একজন কি বলবো রেডিক্যাল ফিগার বা গিলিস দেলিউস, যিনি কিনা মূলত একটু ম্যাটেরিয়াল কনসিয়াসনেস ধরে রাখার চেষ্টা করেছেন। তো সুতরাং এখানে এটা গেল আমার যে কন্টিনেন্টাল ফিলোসফির ধারাটা। মাহফুজ, ওই পয়েন্ট তিনটা আবার একটু বলো। সেলফ কনসিয়াসনেস, কনসিয়াসনেস এবং কনশাস, জাস্ট কনশাস। কনশাস। ইয়েস স্যার। আচ্ছা রাইট। এখন আসি আমরা ইস্টার্ন ফিলোসফিতে। তো ইস্টার্ন ফিলোসফি হচ্ছে মূলত আমরা এই যে আমাদের এশিয়ান যে ফিলোসফিটাকে বলা হয়। তো এশিয়ান ফিলোসফির আমি সব থেকে জনপ্রিয় যে আমরা যে ইন্ডিয়ান ফিলোসফি পড়ে আসছি, বেদান্ত ফিলোসফি, আমি বেদান্ত ফিলোসফির উদাহরণ দিব, যেটা কিনা সো মাচ রিলেটেড টু প্যানসাইকিজম। আমি ব্যক্তিগতভাবে মানে করি আর কি, মনে করি আমার পড়াশোনা থেকে। তো বেদান্ত দর্শন মনে করে যে কনসিয়াসনেস হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা বিষয়, লাইক ব্রহ্ম। আমরা আমাদের মধ্যে কনসিয়াসনেস এর রিফ্লেকশনটা পড়ে, লাইক আমাদের মধ্যে যখন সূর্য থেকে আলো আসে, সূর্য থেকে আলোটা পৃথিবীতে পড়ে এবং সেটা রিফ্লেক্ট হয়ে কি পৃথিবীটাকে কি আলোকিত দেখায়। ঠিক সেই রকম আমি বলি, আমি একটা রুমের মধ্যে আছি, আমার রুমের মধ্যে থেকে যে বাল্বটা আছে, বাল্বটা জ্বলছে, এই বাল্বটা হচ্ছে কি কনসিয়াসনেস, এবং এই বাল্বের আলোটা আমার হাতে পড়ছে, হাতে পড়ে রিফ্লেক্ট হচ্ছে, এটা হচ্ছে আমার মাইন্ড। এবং এই মাইন্ডটা আমাকে একটা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স দিচ্ছে, সেটা হচ্ছে আমার সো কল্ড আমি সেলফ কনসিয়াসনেস। সুতরাং এখানে দেখা যাচ্ছে কি কনসিয়াসনেস এবং সেলফ কনসিয়াসনেস এর একটু ডিস্টিংশন করা হয়েছে। সুতরাং তার মানে বেদান্ত দর্শন বলছে যে কনসিয়াসনেস টোটালি আলাদা এবং এটা অবস্থান করে অ্যাপার্ট ফ্রম বডি, ফিজিক্যাল বডি, মানে এটা ফিজিক্যাল বডির বাইরে অবস্থান করে। কিন্তু এখানেই সমস্যাটা, যেখানে কিনা অ্যানালাইটিক ফিলোসফার, অধিকাংশ অ্যানালাইটিক ফিলোসফাররা, বিশেষ করে যারা ফিলোসফার অফ সায়েন্স, তারা বলেছে কি টোটালি কনসিয়াস এবং এক্সপেরিয়েন্স একভাবে দেখেছে। কিন্তু আমি যখন ইস্টার্ন ফিলোসফির এই বেদান্ত দর্শন বা দেখি ইভেন আরো কিছু থিওরি আছে, সেগুলোকে দেখি, সেগুলোকে আমার কি মনে হচ্ছে যে কনসিয়াসনেস আলাদা, এক না। আমার মাইন্ড এক্সপেরিয়েন্স করছে কার থ্রু দিয়ে? একটা ইউনিভার্সাল কনসিয়াসনেসের থ্রু দিয়ে। এবং এখানে আমি বলেছিলাম প্রথমে যে প্যানসাইকিজমের কথা চলে আসে। প্যানসাইকিজম হচ্ছে মূলত আসলে অনেকে মনে করে কি প্যানসাইকিজম সবকিছুতে প্রাণ আছে। আসলে মূলত সবকিছুতে প্রাণ আছে ব্যাপারটা তা না। প্যানসাইকিস্ট আমার মনে হয় না তা বলবে। এখানে আমি আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আসি, যারা সায়েন্সের ছাত্র তারা নিশ্চয়ই কোয়ান্টাম মেকানিক্স এর সাথে পরিচিত থাকবেন। কোয়ান্টাম মেকানিক্স বলে কি, ক্লাসিক্যাল মেকানিক্স যদিও কনসিয়াসনেসের ব্যাখ্যা দিতে পারে না, তারপরও কোয়ান্টাম মেকানিক্স কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, কোয়ান্টাম সুপারপজিশনের কথা বলে। তো প্যানসাইকিজম বলে কি যে আমরা যখন প্রত্যেকটা একটা ভাঙবো, একটা সাব অ্যাটমিক বা মলিকিউলার লেভেলে যাব, সবাইকে আমরা সেম পাবো। আমার বডি যেরকম মলিকিউল দিয়ে তৈরি, ঠিক একই রকম ভাবে একটা বেঞ্চ, একটা মানে আশেপাশে যা বস্তু জগতের যা কিছু আছে সবকিছুই সেম অ্যাটমিক, সেম মলিকিউল দিয়ে তৈরি। একটা সাব অ্যাটমিক লেভেলে দিয়ে যাই, আমি সেম কিছুই পাবো। আবার স্ট্রিং থিওরি বলে যে কি কোয়ার্কের পরে আসলে একটা কিছু আমি ভাইব্রেশন পাবো, যেগুলো হারমোনি তৈরি করে, এবং এই হারমোনির মাধ্যমে গোটা জগতে কি একটা মানে বিপ্লব হয়, এবং সেই বিপ্লবটাকে আমি কনসিয়াসনেস হিসেবে ধরে নিই। কিন্তু কথা হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর যে যারা ফিজিক্যালিস্ট ফিলোসফার, যারা বস্তুবাদী ফিলোসফার, তারা সবসময় এইম করে নিয়েছে যে তারা কনসিয়াসনেসকে বস্তুবাদ হিসেবে বা বস্তুর একটা প্রতিরূপ হিসেবেই ধরে নিবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ফিজিক্স যেখানে এখনো বস্তু কি এটাই ব্যাখ্যা করতে পারে নাই। কারণ আমরা যদি দেখি যে এই গোটাই মহাবিশ্বের 5% হচ্ছে ভিজিবল স্টার্স ম্যাটার, আমরা যেগুলোকে মোটামুটি জানি, এবং 27% হচ্ছে ডার্ক ম্যাটার, যেটা আমি জানি না, এবং রেস্ট অফ দেম আর ডার্ক এনার্জি, যেটা সম্পর্কে আমরা কিছু জানি না। সুতরাং আসলে ম্যাটার কি, এটা আসলে আমার মনে হয় না যে সায়েন্স ব্যাখ্যা করতে পারে না। ডেভিড শালমার্স একটা কথা বলেছিলেন, অনেক জনপ্রিয় একটা কথা, ফিজিক্স ইজ জাস্ট স্ট্রাকচার, ইট ক্যান এক্সপ্লেইন বায়োলজি, বাট দেয়ার ইজ এ গ্যাপ, and it is consciousness. তো
ফিজিক্স হচ্ছে টোটালি সায়েন্স, টোটালি একটা ফিজিক্যাল ফেনোমেনন, এবং তারা অবজেক্টিভলি একটা অবজেক্টিভ ইউনিভার্সের ব্যাখ্যা করে, কিন্তু সেটা ব্যাখ্যা করে টোটালি ম্যাথমেটিক্যাল বিভিন্ন রকম টার্ম দিয়ে, যেটা বার্ট্রান্ড রাসেল বলেছিলেন যে ফিজিক্স আসলে ম্যাথমেটিক্স ছাড়া চলতে পারে না। কিন্তু ম্যাথমেটিক্যাল যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো আলটিমেটলি হচ্ছে আমার মানে বিমূর্ত ধারণা। সেই বিমূর্ত ধারণাগুলোকে আমি আমার বস্তু জগতে অ্যাপ্লাই করে দেন আমি সেগুলো কি করি, বিভিন্নভাবে এক্সিকিউট করি। দেন আমরা আসি, এই যে আমি যে প্রবলেমটা কথা বললাম, এটা মূলত হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, এবং আমার ফোকাসটা মূলত এখানেই যে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস এবং এক্সপিরিয়েন্স আমি যখন বলবো তখন এখানে একটা ডিভিয়েশন চলে আসে, একটা ভাগ চলে আসে, ডিভাইডেশন চলে আসে। বাট যখন আমি উইক উইক প্রবলেমের কথা বলি তখন আমার কাছে মনে হয় যে না, আমি যা এক্সপিরিয়েন্স করছি সেটাই আমার কাছে কনসিয়াস, এবং আমি কনসিয়াস বলে আমি সেটা এক্সপিরিয়েন্স করছি। কিন্তু বর্তমান সময়ে হট টপিক হচ্ছে হার্ট কনসিয়াস, দ্য প্রবলেম অফ হার্ট কনসিয়াস। এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং স্যারও আমার মনে হয় আলোচনা করবে। তো বেসিক্যালি যখন আমরা হার্ট প্রবলেমে ফোকাস করব দেন আমার কাছে কোশ্চেন আসবে যে আসলে আমরা কনসিয়াসনেস বলতে কিছু বুঝি কিনা, বা কনসিয়াসনেস আসলে কি মেন্টাল নাকি ফিজিক্যাল, নাকি মেন্টাল ফিজিক্যাল দুইটাই, যেটা কিনা বার্ট্রান্ড রাসেলের নিউট্রাল মনিজম থেকে আমরা জানতে পারি। কিন্তু অনেকেই বার্ট্রান্ড রাসেলের নিউট্রাল মনিজমকে প্যানসাইকিজম বা হার্ট প্রবলেম অফ কনসিয়াস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু আমার মনে হয় না সেটা। একজন ফিলোসফার আছেন, আমেরিকান ফিলোসফার গ্রেগরি ল্যান্দিনি, তিনি রাসেলের মনিজমকে প্যানসাইকিজমের সাথে তুলনা করেন নাই, তিনি কোয়ালিয়ার কথা বলছেন। এখানে তিনি কোয়ালিয়ার কথা নিয়ে আসছেন, মানে রাসেলের কথা তিনি কোয়ালিয়া দ্বারা ব্যাখ্যা করেছেন, যদিও রাসেল নিজে কোয়ালিয়ার কথা বলেন নাই। মূলত ব্যাপারটা হচ্ছে আমি যা কিছু অনুভব করি, আমি হচ্ছে একটা আমার মাইন্ড এবং ব্রেইন রিফ্লেকশনের মাধ্যমে, আমার মাইন্ডের কোয়ালিয়া আছে বলে আমি সেটা কি, বা আমার কোয়ালিয়া আছে বলে বা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স কোয়ালিয়া আছে বলে আমি সেটা অনুভব করি। কিন্তু অন্যান্য যে প্রপার্টি গুলো আছে, ট্রানজিয়েন্ট প্রপার্টি বা অস্থায়ী যে প্রপার্টি গুলো আছে, এগুলোর কি কোনো কোয়ালিয়া থাকে না, যেটা গ্রেগরি ল্যান্দিনি বলছেন। সুতরাং কোয়ালিয়া টোটালি হচ্ছে ব্রেন স্টেট একটা ব্যাপার, মানে গিভেন এক্সপিরিয়েন্স, কনসিয়াসনেস অর পারসেপ্ট। তো হার্ট হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেস আরেকটা প্রবলেম, দারুণ একটা প্রবলেমের উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে জোসেফ লেভিন স্যার। মাঝে মাঝে উদাহরণটা দিয়ে থাকেন, এক্সপ্লেনেটরি গ্যাপের যে উদাহরণটা স্যার আপনি দিয়ে থাকেন, যে বিটুইন মেন্টাল এন্ড ফিজিক্যাল স্টেটের যে উদাহরণটা। তারপর আসি আমরা হার্ট প্রবলেম কনসিয়াসনেস এর যে বিভিন্ন রকম রেসপন্স রয়েছে, এর মধ্যে সব থেকে জনপ্রিয় রেসপন্স হচ্ছে এলিমিনেটিভিজম, যেটা কিনা টোটালি কনসিয়াসনেস কে এক্সক্লুড করে দেয়। তার এই এলিমিনেটিভিজমের সব থেকে জনপ্রিয় প্রবক্তা হচ্ছে ড্যানিয়েল ডেনেট। প্রথম অবস্থায় তার কথা আমার কাছে খুব যুক্তিসম্মত এবং খুব ভালো লাগতো, কিন্তু এখন এই পর্যায়ে আসে আমার মনে হচ্ছে যে আসলে আমি একটু মানে ম্যাটেরিয়ালি অবসেসড ছিলাম বলে আমি তাকে খুব ঠিক ভাবা শুরু করতাম। তিনি মূলত কনসিয়াসনেস কে এক্সক্লুড করে দিয়েছেন টোটালি। তিনি বলছেন এটা পুরো ব্রেন স্টেটের একটা ব্যাপার, একটা ম্যাটেরিয়াল ইভেন্টের সাথে কনসিয়াসনেস সম্পৃক্ত, এর বাইরে আর কোনো কিছু নাই। এরপরে আছে স্ট্রং রিডাকশনিজম, উইক রিডাকশনিজম, এপিফেনোমেনালিজম, এবং সর্বোপরি বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে যাচ্ছে নিস্টেরিয়ানিজম, যেটা বলে কি আমাদের যে কগনিটিভ ফ্যাকাল্টি গুলো আছে, আমাদের ব্রেনের যে কগনিটিভ ফ্যাকাল্টি গুলো আছে, আমরা আসলে সবকিছু জানতে পারি না, কারণ আমাদের কগনিটিভ ক্যাপাসিটির কারণে, যার ফলে একটা এক্সপ্লেনেটরি গ্যাপ সৃষ্টি হয়ে যায়। এবং এই এক্সপ্লেনেটরি গ্যাপটা আসলে আমরা কখনোই তৈরি করতে পারবো না। আমি যখন কালকে এই থিওরিটা পড়ছিলাম মিস্টেরিয়ানিজম, তখন স্যারের একটা জনপ্রিয় থিওরি আমার মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট গ্যাপ থিওরি। এবং সেটা আমার কাছে মোর রিজনেবল মনে হচ্ছে দিন দিন আর কি, যত দিন দিন আমি ফিলোসফির গভীরে ঢোকার চেষ্টা করছি। তো কনসিয়াসনেসের এই যে ব্যাখ্যাটা আসলে আবার কনসিয়াসনেসকে আমরা ব্যাখ্যা করতে পারি যে সিম্পল কনসিয়াসনেস, কমপ্লেক্স কনসিয়াসনেস, যেটা কিনা হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেসের সাথে সম্পৃক্ত। এবং পরবর্তী সময়ে যে দার্শনিকরা আছেন বর্তমান সময়ে, ড্যানিয়েল ডেনেট, তারপর হচ্ছে রজার পেনরোজ, ফিলোসফার অফ সায়েন্স যিনি ফিজিসিস্টের পাশাপাশি, তিনি আসলে ইম্পেয়ারস অফ নিউ মাইন্ড যে বইটা লিখেছেন, স্যার কথা বলেছেন, সেখানে মূলত তিনি কোয়ান্টাম মেকানিক্স এর কিছু সুপারপজিশনের কথা বলেছেন, যেখানে আমাদের ব্রেন স্টেট যেগুলো আছে, সেগুলো নিউরন গুলো আসলে টোটালি আমাদের কনসিয়াসনেস কে ব্যাখ্যা করতে পারে না। এখানে আমরা কান্টের কথা বলতে পারি, আননোন নোমেননের যে কথাটা, যে কনসিয়াসনেস হচ্ছে এমন একটা বিষয় যেটা আননোন এন্ড আননোয়েবল। ব্যাপারটা হচ্ছে এরকম। স্যার আমি কি শোনাচ্ছি? জি জি, তো কন্টিনিউ প্লিজ। আচ্ছা, ওকে ওকে। তো আমি যখন প্রথম অবস্থায় স্পিনোজার মনিজম এবং রাসেলের মনিজম পড়ি, তো স্পিনোজার মনিজম এবং রাসেলের মনিজমের মধ্যে পার্থক্য আছে। স্পিনোজার মনিজমের মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে সাবস্টেন্স,
এবং মেইন সাবস্টেন্স থেকে ক্রিয়েটেড সাবস্টেন্স হচ্ছে একটা মেন্টাল স্টেট এবং ফিজিক্যাল স্টেট। সাবস্টেন্স হচ্ছে মেইন স্পিনোজার মনোজমে, এবং রাসেলের মনোজমে মেইন হচ্ছে স্পেস এন্ড টাইম। রাসেলসের নিউটন মনোজম কিন্তু সাবস্টেন্সের কথা বলে নাই। আমরা সবাই একটা স্পেস এবং টাইমের মধ্যে আছি, এবং এই স্পেস এবং টাইমের মধ্যে, স্পেস এবং টাইমের কনটেক্সটের মধ্যে ফিজিক্যাল প্রপার্টি এবং মেন্টাল প্রপার্টি আছে। আমরা জানি না সেটা কিভাবে আছে, কিন্তু সেটা আছে। তো কনসিয়াসনেসের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা যদি এই সকল থিওরিগুলো দেখি, তাহলে একটা ভাস্ট ডিফারেন্স দেখতে পাই কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্সের মধ্যে। আমি সাবজেক্টিভলি এক্সপেরিয়েন্স করছি, কিন্তু আমার এক্সপেরিয়েন্স এবং একটা প্রাণীর এক্সপেরিয়েন্স এক না। সবার এক্সপেরিয়েন্সের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু আমি কিভাবে বলবো সে মানে একই রকম এক্সপেরিয়েন্স করছে? ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ এবং থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ হিসেবে অনেকে কনসিয়াসনেসকে ব্যাখ্যা করে। এখানে হ্যালো, আমরা কি মাহফুজকে মনে হারিয়ে ফেললাম নাকি? তোমরা কি মাহফুজকে শুনতে পাচ্ছ কেউ? হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, দেখো যে তোমরাও ঝামেলা পড়ো, আমরাও পড়ি। আচ্ছা, তো তোমার কথা তো ডিটেলস শুনলাম। আমি তো প্রায় 2-3 পৃষ্ঠা নোটও নিছি, মাঝখানের একটু ইন্টারাপশন বাদ দিলে। তো আমি এনজয় করব যে তোমার ক্লাসমেটরা এবং তোমার সিনিয়র কেউ যদি থাকে, বা তোমাদের ছোট ভাই বোনরা, তারা যদি পার্টিসিপেট করে, প্লিজ। সবাই পার্টিসিপেট করে, এটা আমি চাই। হ্যাঁ, মুক্ত কোশ্চেন করুন, সমস্যা নেই, যা মনে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলতে চাও প্লিজ মাইক্রোফোন অন করে মানে বলো, অসুবিধা নেই। সবাই মনে হচ্ছে হার্ট প্রবলেমের মধ্যে আছে। হার্ট প্রবলেমে পড়ে গেছে সবাই? হ্যাঁ, পুরবী, পুরবী কি আছো? মানে লগ ইন তো দেখা যাচ্ছে। পুরবীর ওখানে তোমার কোনো নেটের সমস্যা নাকি? শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, একটু ইন্টারাকশন হচ্ছে। স্যার প্রচুর সমস্যা স্যার, আমি মাঝখানে অনেকগুলো স্যার আমি ওর মানে আলোচনাটা স্যার শুনতেই পারি নাই, জাস্ট 5 মিনিট লাস্টে 5 মিনিট ফার্স্টে শুনছি স্যার। ও আল্লাহ, তো এর জন্য আমি কোনো কোশ্চেনও করতে পারতেছি না স্যার। রাইট রাইট, তোমার এখানে এতটাই প্রবলেম নেটের? স্যার প্রচুর প্রবলেম স্যার, প্রচুর, বলার বাইরে। তুমি কোন জায়গায় সেটা? স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন তো পরিষ্কার শোনা যাচ্ছে, এখন তো খুব স্যার ক্লিয়ার। ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর। হ্যাঁ, কিন্তু এখন খুব ক্লিয়ার। আচ্ছা আচ্ছা স্যার, আমি ওর, জি স্যার, স্যার আমি শুনতেই পারি না, টোটালি সাউন্ড ছাড়া ছিল স্যার। আচ্ছা, এনিওয়ে, ওর কথা বাদ দাও। কোশ্চেনও নাই স্যার আমার। মনে করো পুরবী কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্সের উপর কিছু বলবে, দেন হোয়াট শি লাইকস টু সে। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্সের উপরে তুমি স্যার আমি যদি, আপনার কথাটা বুঝতে পারি না স্যার, আপনি আবার একটু বলবেন? আমি বলছি কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্সের উপর তুমি যদি বলতে চাও, তাহলে জি স্যার। তোমার বক্তব্য কি হবে সংক্ষেপে? স্যার আমি এখন কিছু বলতে চাচ্ছি না স্যার, আমি আগে আচ্ছা সবাই আচ্ছা, কি বলে শুনি, আপনার আলোচনা কথা আরো শুনে দেন চলুক, বলবো স্যার। আর আলোচনা আরো চলুক, ঠিক আছে ঠিক আছে। জি স্যার, জি স্যার। আমার কি আরেকটু বললে ভালো হতো, এতক্ষণ কারেন্ট ছিল না যে ঢুকতে পারিনি। হাই হাই, নাসরিন বোধহয়। জি স্যার। নাসরিন, জি তাহলে শোনো, মাহফুজ, তোমার এই বক্তব্যকে কয়েক মিনিটের মধ্যে সামারাইজ করো।
আচ্ছা, ওকে। মানে তো জাস্ট মূলত ইউ টেক 3 মিনিটস ম্যাক্সিমাম। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মূলত কনসিয়াসনেস এবং এক্সপিরিয়েন্স যে বিষয়টা, আমার এক্সপিরিয়েন্স বলতে কি বুঝি, আমার সাবজেক্টিভিটি কে বুঝি, যে আমি সাবজেক্টিভিটির মাধ্যমে বিভিন্ন রকম অভিজ্ঞতা পাচ্ছি এবং আমার মাইন্ডে সেটা রিফ্লেক্ট হচ্ছে এবং জানতে পাচ্ছি, এবং সাবজেক্টিভিটির মাধ্যমে আমি সেটা পরবর্তী কি জানতে পারছি যে হ্যাঁ আমি কনসিয়াস এবং আমার মধ্যে কনসিয়াসনেস আছে, এবং এবং যেটা যেটা কিনা সেলফ কনসিয়াস অবশ্যই, যে আমি, কারণ আমার কনসিয়াসনেস আমার, অন্য কারণ না, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন থেকে যায়, যেখানে আমরা অ্যানালিটিক ফিলোসফি এবং আমি কন্টিনেন্টাল ফিলোসফি এবং ইস্টার্ন ফিলোসফি তিনটা কথা বললাম, যে তিনখানে মূলত কনসিয়াসনেসকে তিন ভাবে বিভক্ত করা হয়েছে আমার আমার ধারণা মতে আর কি, আমি যা পড়াশোনা করেছি সেটা স্যার পরবর্তীতে ক্লিয়ার করবে। তো অ্যানালিটিক ফিলোসফার ম্যাক্সিমাম যারা ফিলোসফার সায়েন্স এবং ফিজিক্যালিস্ট ফিলোসফার যারা আছেন এবং যারা ম্যাটেরিয়ালিস্ট ফিলোসফার আছেন, তারা বলার চেষ্টা করেছেন যে আসলে কনসিয়াসনেস মূলত আমাদের ব্রেনের একটা ফাংশন, আমাদের ব্রেনের যে নিউরন গুলো আছে সেই নিউরন গুলো থেকে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সেটা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমার আমার গোটা শরীরের মধ্যে আমি সেটা অনুভূত করি, এক্সপিরিয়েন্সড হই, এবং যার ফলে কনসিয়াসনেস আমার মধ্যে কাজ করে। পরবর্তীতে আমরা আসি টোটালি ইয়ার মধ্যে কন্টিনেন্টাল ফিলোসফি টোটালি যে ফেনোমেনোলজি টোটালি হচ্ছে এটা কিন্তু কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্সের উপরে। কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্স মূলত তারা বুঝাইছে কনসিয়াস এক্সপেরিয়েন্সের উপরে, আমি যে সাবজেক্ট, আসলে আমি গোটা ওয়ার্ল্ডটা পারসিভ করছি লাইক ইন আইডিয়ালিস্ট পয়েন্ট অফ ভিউ। আমার বিভিন্ন রকম, আমি খাচ্ছি যাচ্ছি, আমি কিরকম আমার চারপাশের প্রত্যেকটা পরিবেশের যে বিষয়টা সেটা আমি কি করছি, অনুভূত করছি। তার দেন আসি আমরা ইস্টার্ন ফিলোসফিতে মূলত কনসিয়াসনেসকে দেখানো হয়েছে টোটালি আলাদা বা অ্যাপার্ট ফ্রম বডি, যে আসলে কনসিয়াসনেস হচ্ছে হলো আমাদের বডির বাইরে। আর লাইক যেমন একটা রুমের মধ্যে বাল্ব জ্বলে, সেই বাল্বটা হাতের মধ্যে এসে আমার শরীরের মধ্যে এসে পড়ে, তারপর আলো প্রতিফলিত হয়, ঠিক ওই বাল্বের যে আলোটা আছে সেটা হচ্ছে কনসিয়াসনেস, এবং আমার শরীরের মধ্যে সেটা আসে পড়তেছে, সেটা হচ্ছে আমার মাইন্ড, এবং আমি সেটা সাড়া দিচ্ছি, সেটা হচ্ছে কি আমার ফিজিক্যাল যে বিভিন্ন রকম কম্পোনেন্টস গুলো আছে সেটা হচ্ছে আমাকে এক্সপিরিয়েন্স করাচ্ছে, কি আমাকে অভিজ্ঞতা লব্ধ করাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে কি তারা কনসিয়াসনেসকে টোটালি আলাদা ধরেছেন এবং মাইন্ডকেও তারা আলাদা ধরেছেন ইস্টার্ন ফিলোসফিতে। তো এখানে চলে আসে সব থেকে মেইন প্রবলেমটা, যেটা হচ্ছে কি আমরা ডেভিড শালমার্সের হার্ট প্রবলেম এবং উইক প্রবলেম হচ্ছে কি ইউজুয়াল, যে যেটা এক্সপিরিয়েন্স সেটাই কনসিয়াসনেস। কিন্তু আমরা যখন বিষয়টাকে আরেকটু গভীরভাবে লক্ষ্য করব বা বিভিন্ন রকম সাব অ্যাটমিক লেভেলে, যে আমার মানে আমরা হচ্ছে সবাই একই রকম একটা মানে সেম মলিকুলার দিয়ে বা সেম মলিকুলার লেভেলে আমরা সবাই সেম। তো সেই মলিকুলার লেভেলে কোয়ান্টাম ফিজিক্স বলে কি যে আসলে এরা আরবিট্রারি চলাফেরা করে, স্বাধীন কোয়ান্টাম সুপারপজিশন যেটাকে বলে, স্বাধীনভাবে চলাফেরা করে। আমরা কখনো স্থানটা সেটা আমরা কি করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। সুতরাং এখানে আমার কথা হচ্ছে, আমার যে মেন্টাল স্টেটটা লাইক, যে তোমার হচ্ছে একটা মলিকুলার লেভেলে এলিমেন্টারি পার্টিকেল লেভেলে আমার যে মাইন্ড এবং ম্যাটার যে দুটো একসাথে আছে, যেটা কিনা রাসেলের নিউট্রাল মনিজমকে ব্যাখ্যা করে, ঠিক এটা হচ্ছে মূলত হার্ট প্রবলেম কনসিয়াসনেস মেইন ধারণাটা। যেমন হার্ট কনসিয়াসনেস এর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে মূলত যে আসলে নাসরিন, তুমি শুনতে পাচ্ছ না আমাকে? যে আমি মাহফুজ, আমি মাহফুজ, তোমাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি মাহফুজ, এটা তুমি ভালো করে জানো, আমাকে চেনো, কিন্তু আসলে আমি মাহফুজটা কেমন ফিল করি সেটা তুমি আসলে জানো না। ঠিক একই রকম ভাবে তুমি নাসরিন, তুমি কি ফিল করো, আমি তোমাকে জানি হ্যাঁ নাসরিন নাসরিন একটা সুন্দর মেয়ে, ঠিক আছে, কিন্তু নাসরিন কেমন ফিল করে সেটা আমি জানি না। তো নাসরিনের যে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। এটাই হচ্ছে কি হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেস। বুঝা গেছে? ইয়েস মাহফুজ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই মূলত ছিল। আর পরবর্তীতে কিছু প্রশ্ন করেছি, সেগুলো স্যার আনসার দিবে, আশা করি তুমি একটু কনসালটেশন দিলে বুঝতে পারবো। থ্যাংক ইউ। জি আর আর মূলত আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আজকে আলোচনা করছি এটা টোটালি হচ্ছে অন্টোলজি এবং এপিস্টেমোলজি আলোচনা, এবং অন্টোলজি এবং এপিস্টেমোলজিতে বরাবরই আমার খুব আগ্রহ, কারণটা হচ্ছে অবশ্যই স্যার স্যার আমাদেরকে বিভিন্নভাবে ফ্যাসিনেটেড করেছেন এই বিষয়গুলোর প্রতি, এবং ক্লাসে হোক ক্লাসের বাইরে হোক স্যারের সাথে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ইন্টারেকশনে অনেক কিছু ছোট ছোট তথ্য নিয়ে টুকে নিয়ে পরবর্তী সেগুলো আমি ঘাটাঘাটি করেছি এবং একটা বিষয় নিয়ে আমি জানতে পেরেছি। এবং আমি যতটুকু না জানি, সব থেকে মজার বিষয় হচ্ছে যে আসলে এই বিষয়গুলো এতটাই ইন্টারেস্টিং যে আসলে বর্তমান ফিলোসফিতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটার চর্চা, মানে দর্শনে এটার চর্চা হয় না বললেই চলে। খুবই কম এপিস্টেমোলজি অন্টোলজির, মানে আমি যারা ফিলোসফার, আমার যারা সিনিয়র যারা আছেন, অন্য যারা আছেন, তাদের সাথে আলোচনা করে আমি কোনোদিন কোনো মজা পাইনি, কারণ তাদের মধ্যে আমি নিজেও তাদের সাথে আলোচনা, আমি নিজে একটা অ্যাম্বিগুইটির মধ্যে পড়ে গেছি, আসলে বিষয়টা কি।
দেন আমি স্যারের সাথে বিভিন্ন সময় আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে একটু ক্ল্যারিফাই হওয়ার চেষ্টা করছি। কারণ অন্টোলজি এবং এপিস্টেমোলজিকে যদি আমি সায়েন্টিফিক ওয়েতে এবং সায়েন্স থেকে শুরু করে আমি যদি একটা হোলিস্টিক্যালি পয়েন্ট অফ ভিউতে আমি আলোচনা করার চেষ্টা করি, লাইক আমার আন্ডারস্ট্যান্ডিং দিক থেকে, তাহলে আমি বিষয়গুলো আসলে বুঝতে পারবো। আমাকে একটা স্পেসে আটকে থাকলে হবে না, আমাকে আমার স্পেসটা ব্রড করতে হবে, যেটা স্যার আমাদেরকে বরাবরই ক্লাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আমরা আসলে অনেকে বুঝতে পারি না, যার ফলে আমাদের মানে মনে হয় যে আসলে স্যার কই থেকে কই চলে যাচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে স্যার টোটালি আমাদেরকে ব্রডেন্স করার চেষ্টা করছেন, এটাই হচ্ছে মেইন টার্গেট। আমরা যদি আমাদের চিন্তাগুলোকে ব্রড করার চেষ্টা করি তাহলে অনেকগুলো বিষয় আমাদের মধ্যে আলটিমেটলি চলে আসবে। আমরা প্রথম দিকে না বুঝতে না পারলেও পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে গ্রাজুয়ালি সেটা আমার মধ্যে ডেভেলপমেন্ট হবে, আমি সেগুলো বুঝতে পারবো, যেটা আমি ফোর্থ ইয়ারে আসে এখন এই পর্যায়ে আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। নাসরিন শোনা গেছে? জি স্যার, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। শিওর শিওর। আমাদের যে কনসাসনেস নাসরিন এন্ড এক্সপেরিয়েন্স। নাসরিন আমি একটু পুরবীকে জিজ্ঞেস করে নেই। পুরবী তুমি কি শুনতে পেয়েছো মাহফুজের কথাগুলো? জি স্যার, এখন ক্লিয়ারলি শুনতে পাইছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কথা তো এখন আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। তুমি কি বাড়ির ছাদে উঠছো নাকি? না স্যার, একই জায়গায় স্যার, একই জায়গায় আবার গেছে। আচ্ছা নাসরিনের কথাটা শুনি। নাসরিন। স্যার আমি বলতে চাচ্ছিলাম এক্সপিরিয়েন্স এন্ড কনসাসনেস দুটাই, একটা হচ্ছে আমাদের মাইন্ড বডি রিলেটেড, আর একটা হচ্ছে আই থিংক ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বা রিয়েলিটি, বিশেষ করে এক্সপিরিয়েন্সটা যেহেতু ওটা বাহ্যিক, ওটা নিশ্চয় ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আর রিয়েলিটি। আর কনসাসনেসটা আমাদের মাইন্ড বা যেখানেই হোক, ওটা তো আমাদের। আচ্ছা তাহলে এই তোমার এই কথা থেকে আমরা কি বুঝবো, মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট? স্যার আমি বলতে চাচ্ছি, বলো শুনি। আচ্ছা স্যার আমি বলতে চাচ্ছিলাম এক্সপিরিয়েন্স এন্ড কনসাসনেস দুটা রিলেশন, একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক আর একটা হচ্ছে বস্তু কেন্দ্রিক, ওটাই। রাইট। আচ্ছা 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 আচ্ছা, তাহলে একই সাথে ব্যক্তি কেন্দ্রিক এবং বস্তু কেন্দ্রিক নাকি মানে আলাদা, বা কোনটা আগে পরে? তোমার ধারণা কি? এক্সপেরিয়েন্সের মাধ্যমে যদি কনসাসনেস হয় তাহলে একই সাথে বস্তুবাদী এবং ব্যক্তিবাদী একই সাথে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এরপরে কারা বলতে চাও বলো। এটা তো মানে ক্লাস না, আমরা আগে আমি যদি জিজ্ঞেস করতে চাই স্যার, আমি নিহারিকা বোধহয় না? হ্যাঁ স্যার, ভুল কি সঠিক সেটা ঠিক জানিয়েছে স্যার। ভাইয়া মানে মাহফুজ ভাইয়া কিছুক্ষণ আগে বলছিল যে বিজ্ঞান কোনো কিছু প্রমাণ করতে পারে না বা ওই টাইপস এর কিছু, যদি আমি ভুল না শুনে থাকি। তাহলে স্যার আমরা যে বলতে পারি যে আমরা মাইন্ড ব্যবহার করে মাইন্ডের অন্টোলজি বা এর উত্তর বের করি। আপনি আমাদের কোন ক্লাসে বলেছিলেন, যদি আমার যতটুকু মনে পড়ে। তো স্যার আমরা যদি বলি যে কনসিয়াসনেস এর মধ্যে আমাদের মাইন্ড এবং বডি, স্যার বডির মধ্যে ব্রেইনটা থাকে, ব্রেইনটাও কিন্তু ব্রেইনটাকে ইউজ করে বিজ্ঞানীরা বিভিন্ন অনেক কিছুই বের করতেছে। তো স্যার এখন ভাইয়া এটা কিভাবে বললো যে বিজ্ঞান কোনো কিছু প্রমাণ করতে পারে না, যে আসলে কি ব্রেইন? আচ্ছা রিকা, আমি তোমাকে ভাইয়া বলো। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি, সায়েন্স কিন্তু আসলে কোনো কিছু, আমি যদি বলে থাকি ব্যাপারটা, আসলে সায়েন্স কিন্তু প্রমাণের দিকে ধাবিত হয় না। সায়েন্স আসলে ফলসিফিকেশন কি সেটা যাচাই করে। আমি একজন দার্শনিকের কথা বলি, কার্ল প্রপার, উনি একজন ফিলোসফার। স্যার শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কার্ল পপার কিন্তু টোটালি বলেছেন আসলে সায়েন্স ডিল করে ফলসিফিকেশনের সাথে, নট প্রুভমেন্ট বা কি প্রুফ কি বা ট্রুথ কি, সেটা আসলে মূলত সায়েন্স জাস্টিফাই করার চেষ্টা করে না। সায়েন্স চেষ্টা করে যে প্রিভিয়াস যে থিওরি গুলো আছে সেগুলো ফলসিফিকেশন কতটুকু। যেমন আমি উদাহরণ দিই, নিউটন স্পেস এবং টাইমে যেভাবে ব্যাখ্যা দিয়েছিলেন, আইনস্টাইন এসে কিন্তু তার বিপরীত ব্যাখ্যা দেন। কারণ স্পেস এবং টাইমের ধারণাটা পুরো চেঞ্জ হয়ে যায় নিউটনের মাধ্যমে, আইনস্টাইনের মাধ্যমে। সুতরাং কার্ল পপার বলার চেষ্টা করেছেন আসলে সায়েন্স মূলত আমাদেরকে যে ফলসিফিকেশনটা কি সেটার সাথে ডিল করার চেষ্টা করে, নট ট্রুথ কি বা অবজেক্টিভ ওয়ার্ল্ড যে আমাদেরকে যে ট্রুথ দেয়, আসলে এটা আসলে সেভাবে ব্যাখ্যা করতে পারে না। কারণ অবজেক্টিভ ওয়ার্ল্ড টোটালি হচ্ছে ম্যাটেরিয়াল বেসড।
আমরা কি দেখি, আমরা কি পারসিভ করি, এবং সেটা হচ্ছে আমাদের টোটালি একটা অবজেক্টিভ ফেনোমেনন দিয়ে আমরা আসলে সিঙ্গেল একটা সাবজেক্টিভ পার্সপেক্টিভে ব্যাখ্যা করতে পারবো না। সুতরাং কোনটা ট্রুথ। হ্যাঁ, ইয়েস স্যার। ওই তোমার ওই যে শব্দটা ফলসিফিকেশন, এটা ক্লিয়ার না হলে তো বাকিরা তোমার কথাটা ক্লিয়ারলি বুঝবে না। আচ্ছা স্যার, ফলসিফিকেশন হচ্ছে যে আমি স্যার উদাহরণ দিলাম যে নিউটনের যে থিওরিগুলো ছিল, নিউটনের যে গ্র্যাভিটি। আচ্ছা আমি একটু বলি তাহলে মাহফুজ, তোমার এই কথাটা অন বিহাফ অফ ইউ। ওকে 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 স্যার। ফলসিফিকেশন হচ্ছে, নিহারিকা শুনতে পাচ্ছ? জি স্যার আমি শুনতে পাচ্ছি, স্যার বলেন। ফলসিফিকেশন হচ্ছে ধরো আমরা মনে করলাম যে গ্রহ নক্ষত্র এগুলো একটা কিছু দিয়ে একটা কিছুর সাথে বাধা আছে, আমাদের মানে দেব দেবী ফেরেশতা এগুলাকে ধরে আছে। ওকে, এখন এই জিনিসটাকে যদি আমরা যদি মনে করি যে রিয়েলি ব্যাপারটা এইভাবে করছে, দিস ইজ দ্য অনলি এক্সপ্লেনেশন, সায়েন্স বলবে না ব্যাপারটা আসলে সেটা নয়। ব্যাপারটা তো আমি যেটা বলছি সেটা সে প্রমাণ খুঁজতে গিয়ে তখন সে ভুল ধারণাগুলাকে অপ্রমাণ করে, তো সে তখন সে তার অবজারভেশনটাকে তুলে ধরে, এবং যে অবজারভেশনটা তুলে ধরে ওটাকে আমরা বাহ্যিকভাবে প্রমাণ হিসেবে নেই, কিন্তু আসলে যে অবজারভেশনটা তুলে ধরে সায়েন্সের অবজারভেশনটা হচ্ছে ফলসিফায়েবল। অর্থাৎ সায়েন্স বলছে আমার কাছে যা অ্যাভেলেবল উপাত্ত আছে সে অনুসারে কথা হচ্ছে এইটা, এর বাইরে তুমি যদি মেটাফিজিক্যালি দেখো, এর বাইরে যদি নতুন কোনো অবজারভেশন নতুন কোনো ইনফরমেশন আসে তাহলে সেটা ভিন্ন হবে। ওকে, তাহলে কোনো কথাই কিন্তু মানে চূড়ান্ত কথা না। এর মানে এই এমন নয় যে মানে সব কথাগুলো বাতিল, এই বিষয়টা আমাদের বুঝতে হবে আর কি। অর্থাৎ ধর্মের কথাগুলো থিওরিটিক্যালি তুমি ধর্মের অনুসারী হলে অবশ্যই তোমাকে মানতে হবে, হ্যাঁ, কিন্তু বিজ্ঞানের কথাগুলো তুমি মানবা শুধুমাত্র অবজারভেশনের সাপোর্টের কারণে। তুমি যদি ভিন্ন অবজারভেশন দেখাইতে পারো অথবা এই অবজারভেশনে যদি ভিন্ন ইন্টারপ্রিটেশন দিতে পারো তাহলে মানে তুমি অন্য কিছু মনে করতে পারো। এইটা হচ্ছে যে বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন সায়েন্স এবং সায়েন্সের বাইরে আমরা যদি বলি রিলিজিয়ান, সেটার পার্থক্যটা আর কি। সুডো সায়েন্স আছে স্যার, মানে সুডো সায়েন্স কথা আমরা না বলি, আমরা বলি যে সায়েন্স এবং মানে কথা রিলিজিয়ান বা ফিলসফি। ওকে স্যার। আমি বারবার আসলে বিভিন্ন লেখার মধ্যে ইদানিং পোস্টার করে এই ডিস্টিংশনটা বোঝানোর চেষ্টা করি যে সায়েন্সের ডোমেইনটা কি, রিলিজিয়নের ডোমেইনটা কি এবং ফিলসফির ডোমেইনটা কি আর কি। তো এটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়, তবে আলোচনার ইন্টারেস্ট দেখে মনে হচ্ছে যেন আমরা নেক্সট উইকে এই বিষয়ের উপর কথা বলতে পারি। হ্যাঁ, যদি কেউ সেখানে আলোচনা করতে থাকে প্রেফারেবলি আমরা প্রতি শুক্রবারও কথা বলতে পারি, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, তো বিষয়ের উপরে এরপরে আমি চাই যে অন্য কেউ পার্টিসিপেট করুক। হ্যাঁ, আমি কাউকে নাম ধরে জিজ্ঞেস করা তো তোমাদের জন্য বিব্রতকর, সেটা আমি চাচ্ছি না আর কি। আমি কিছু নাম দেখতে পাচ্ছি এখানে যারা আছো। পূর্ববী কি এই পর্যায়ে কিছু বলবে তোমার? হ্যাঁ পূরবী, পূরবীর কথা আমরা শুনতে পাচ্ছি না স্যার, নেটের প্রবলেমের কারণে মনে শোনা যাচ্ছে না তার কথা। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আমরা তোমার কথাটা মিস করছি না, তোমার কথা। স্যার পূরবী চাইলে স্যার চ্যাট বক্সে তার প্রশ্নটা বা আচ্ছা আচ্ছা পূরবী তুমি চ্যাট বক্সের মধ্যে প্রশ্ন লিখে দাও। হ্যাঁ, তোমাকে আমি মিট করে দিচ্ছি। ইন দ্য মিন টাইম মাহফুজ, সজীব যে প্রশ্ন করেছে তুমি সেই প্রশ্ন উত্তর দাও চ্যাট বক্সের মধ্যে। সে বলেছে যে সেলফ কনসাসনেস এবং কনসাস এই তিনটা যে নোশনের কথা তুমি বলেছো। জি স্যার, এই প্রশ্নটা আমি স্যার আপনাকে করেছিলাম স্যার, মূলত যে আসলে এটার ডিসটিংশন এখন ক্লিয়ার না, যে সেলফ কনসাস এবং কনসাসনেস। আমার কাছে তো টোটাল অ্যানালিটিক সরি কন্টিনেন্টাল ফিলোসফিটাই ক্লিয়ার না, তো আমি কি ব্যাখ্যা করব? আমার কাছে তো আমি তো তোমাদের বলেছি না যে ডেরিডার সাথে ডেরিডা একটা লেখা লেখে, এটার কাউন্টার করে সার্লে একটা লেখা লেখে, এটার কাউন্টার করে ডেরিডা। এটা প্রায় 11 কি 16 বছর বোধহয় এই মানে এরকম কিছুদিন বিরতি দিয়ে পরস্পরের মানে কাউন্টারে আর্টিকেল লিখে ছাপাইছে।
এবং শেষ পর্যন্ত দুজনের বক্তব্য হচ্ছে যে আমি তো ওকে কিছু বুঝাইতে পারি না, ওর কথা আমি কিছু বুঝিনি। স্যার মানে সারলে যদি না বুঝে আমি মোজাম্মেল হক থেকে বুঝবো। স্যার নম চমৎকৃত স্যার ডিরেক্ট স্যার আপনার হচ্ছে মানে কন্টিনেন্টাল ধারাটাকেই ডিসএগ্রি করেছেন, বিশেষ করে দেরিদাকে। নম চমৎকৃত এই লোক যে কি বলে কিভাবে যে অঙ্গভঙ্গি করে আমি বুঝি না। কন্টিনেন্টাল ধারাটা আসছে মূলত অ্যানালিটিক ধারাতে যে জটিলতা সেটা থেকে জীবন ও জগৎ সম্পর্কে সহজ সরল ভাবে একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে বিশেষ করে যখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস গুলো খুব আসলো, তখন আসলো যে মেক ফিলোসফি ইজি এন্ড মানে কমন পিপল, কমন ধারণা হোলিস্টিক্যালি দেখো, এত অ্যানালাইসিস জটিলতার মধ্যে যেও না, হ্যাঁ মানুষের জীবনটাকে গুরুত্ব দাও বেশি। এই স্লোগান নিয়ে তারা আসার পরে তাদের বইপত্র তুমি যদি পড়ো, প্যারাফ্রেজ করে একটা হাইপেন লাগাইয়া একটু বাড়াইয়া একটু কমাইয়া, যেমন কনসাসনেস এবং কনসাস, সেলফ কনসাস, এখন এগুলার কথাবার্তাগুলো এত তালগুলো বলে, যারা এগুলো পড়াশোনা করে তাদেরকে আমি বিভিন্ন সময় জিজ্ঞেস করেছি প্লিজ ইউ সামারাইজ ইউর হোয়াট এভার, আপনি যেটা বলছেন বা আপনি যার কথা বলছেন, হুসার্লের কথা বা দেরিদার কথা অথবা এরকম একজনের কথা, এই কথাটাকে আপনি এক কথা নিয়ে, সে বলে না এক কথা বলা যাবে না, তো এক কথা যদি বলা না যেটা সাধারণ মানুষের কথা হইলো কিভাবে, হ্যাঁ। তো সেই জন্য এদের মোটা মোটা বই, অনেক বড় বড় ফ্রেজ, অনেক ইন্টারপ্রিটেশন আছে স্যার। এই জিনিসগুলো মানে আমার একটা থিওরি আছে, আমার তো অনেক থিওরি আছে তোমরা জানো। আমার একটা প্রপোজিশন হচ্ছে সত্য হচ্ছে আগাগোড়া সত্য, 100 ভাগে 100 ভাগ সত্য, তাহলে এটা সত্য। আর মিথ্যা হচ্ছে এর অনেকখানি সত্য একটুখানি মিথ্যা, এটা হলো মিথ্যা। আগাগোড়া মিথ্যা বলে কোনো কিছু নাই। তার মানে হচ্ছে যে কন্টিনেন্টাল ফিলোসফি বা এই ধরনের মিসগাইডিং ফিলোসফি গুলো, সেগুলোর মধ্যে অনেকখানি কথা আছে যেগুলোর সাথে তুমি একমত হতে পারবা, কিন্তু এমন কিছু সিগনিফিকেন্ট অ্যাম্বিগুইটিস সেখানে থেকে থাকে। এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কিছু, যাদের কন্টিনেন্টাল ফিলোসফির মূল কথা হচ্ছে ইউনিভার্সাল কোনো ট্রুথ নাই, কিন্তু আমরা তো মনে করি, আমি তো মনে করি ইউনিভার্সাল ট্রুথ আছে। আমি একবার ক্লাসে বলছিলাম যে ইউনিভার্সাল ট্রুথের কথা, তখন একজন স্টুডেন্ট আমাকে এসে বলে যে আপনি একটা ইউনিভার্সাল ট্রুথ আমাকে বলেন। তখন ক্লাস শেষ হয়ে গেছে, আমি ডায়াসে বসাছিলাম, আমার পাশে এসে বলে যে ইউনিভার্সাল ট্রুথ বলেন। তখন আমি এরকম একটা মোবাইলের স্ক্রিন দেখায় বলছি, অফ ছিল, যে এটা কি, এটা কি, মানে এটা কি, বলে এটা কালো। তা আমি বললাম যে দুনিয়ার কোনো মানুষকে এটার সাথে ডিফার করবে, বলে না করবে না। আমি বলছি ঠিক আছে, তোমাকে একটা ইউনিভার্সাল ট্রুথ দিলাম, নিয়ে যাও। আচ্ছা, তো সেই জন্য এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার না, যারা পড়াশোনা করো তারা ভালো বলতে পারবে আর কি। স্যার আমার মনে হয় যে আমাদের মানে অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, যে স্যার আমার একজন বন্ধু আছে, সে হচ্ছে মানে বিজ্ঞানের ছাত্র, সে অনেক সময় মানে ফিলোসফি নিয়ে আমাদের সাথে দ্বিমত পোষণ করে বা সে আমাদের সাথে আর্গুমেন্ট করে। স্যার এখন আমি বলতে যাচ্ছি স্যার টাইমটা মনে হয় একটু খুব আর্লি হয়ে যাচ্ছে স্যার, আমরা যদি শুক্রবার বিকাল মানে দুপুরের টাইমের পর যদি খাওয়া দাওয়া করে যদি সেই টাইমটা দিতে পারি স্যার, ওরাও হয়তো বা জয়েন করতে বা আগ্রহী হয়। তোমার সেই বন্ধু পার্টিসিপেট করবে, শুধু একজনই যদি থাকে তার জন্য আমি একটা শিডিউল দেব, আই প্রমিস। একজনই না স্যার, মানে এখন কথা হচ্ছে এই তাহলে টাইমটা খুব আর্লি হয়ে যাচ্ছে স্যার। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যেটা আলোচনা করব সেই আলোচনাতে নিহারিকা রিকা এবং তার সেই সায়েন্সের ফ্রেন্ড এবং এই দুজন থাকবে, শিওর? জি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, তো তাহলে কোন সময় হলে ভালো হয় আমাকে জানাবে স্যার। একটু মানে দুপুরের দিকে স্যার, ওই টাইমে হচ্ছে যে আমাদের ক্লাসে অনেকজন হয়তো বা মানে তোমার ফ্রেন্ডকে বলবা যে মানে স্যার একেবারে এক পায়ে না এক আঙ্গুলে খাড়া হয়ে আছে তোমার সাথে আলোচনা করার জন্য, হি উইল এনজয় দ্যাট। হ্যাঁ, কোন সময় হলে ভালো, সে যখন থাকবে তখন আমরা করব এটা, প্রেফারেবলি বিকালে 3টায় 4টায় হতে পারে। সে আমার থেকে খুব আগ্রহ করে ফিলোসফি অফ মাইন্ডের বইটা নিছে, সে মানে বলতেছিল যে আমি লাভ নাই এগুলা পড়া যা বুঝবে তার চেয়ে ভেজাল লাগবে আরো বেশি। কারণ হলো যে বিষয়গুলা যেকোনো একটা কিছু মানে সেটা যেকোনো পড়াশোনা সিস্টেমেটিক্যালি পড়ে, তোমরা যদি সিস্টেমেটিক্যালি না পড়তে, সেকেন্ড ইয়ারে ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, থার্ড ইয়ারের মধ্যে মানে ইন্ট্রোডাকশন টু এপিস্টেমোলজি, থার্ড ইয়ারের মধ্যে তোমার এপিস্টেমোলজির একটা কোর্স, সাথে মাইন্ড ফিলোসফির কোর্স, ফোর্থ ইয়ারে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেটাফিজিক্স, এইভাবে যে আমরা সেট আপটা করেছি, এই সেট আপে না হলে কিন্তু এই মাহফুজরা বুঝতেছে যে তারা কেন আগে বোঝে নাই অতটা। মানে বোঝাটা হচ্ছে যে বেলুনের মধ্যে বাতাস ঢুকানোর মতো, বাতাস কিছু আরো ঢুকার পরে বোঝা গেল যে আগে খালি ছিল, কিন্তু এর আগে বোঝা যায় না। স্যার আমি তো আরো পিছিয়ে আছি, আমি সেকেন্ড ইয়ারে। হ্যাঁ বলো। ফার্স্ট ইয়ারের পড়া বুঝতেছি।
ফার্স্ট ইয়ারে তো তার মানে আমার জন্য আচ্ছা একটু করে লম্বা পড়া দিচ্ছি। আমিও যে বললো একটু করে চিকন করে শেখে। নাসরিনের কথার সাথে যে আমিও বলছে পরে, উনি কে? আমার জ্যাঠা ভাইয়ের মেয়ে। ও আচ্ছা, সে তোমার এটা শুনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইয়াতে স্যার আপনার যে ভিডিওগুলো স্যার আপনি আমাদের যে কনসাসনেস নিয়ে যে ক্লাসগুলো নিছেন ওই ভিডিওগুলো যখন মানে আপলোড করে যখন স্যার আমি রিভাইজ করে বারবার দেখতে যাই স্যার, তখন তালগোল পুরা পাকিয়ে ফেলি এবং ওখান থেকে নানা প্রশ্ন বের হয় শুধু। এখন প্রশ্নগুলো স্যার মনে নাই, সেজন্য করতে পারতেছি না স্যার। সেখান থেকে প্রায় প্রতিনিয়ত মানে এতবার পড়ছি স্যার, শুধু নতুন নতুন মানে প্রশ্নই বের হয়ে যাচ্ছে এখন স্যার। আসলে মনে করতে যখন পড়াশোনা করো, এই যে আমি এখন শুনছি, এই দেখো আমি কিন্তু নোট নিয়েছি, আমার নোট দেখা যাচ্ছে কিনা, এখানে আমি নোট নিয়েছি মাহফুজের কথার উপরে। আমি যখনই আলোচনা করি আমি নোট নেই, তোমরা এরকম আলোচনা বা পড়ার সময় নোট নিবা। ওকে স্যার। হ্যাঁ, রুমু আক্তার শুনছো নাকি আমাদেরকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমাকে তো আমরা শুনতে পাচ্ছি না। কেন স্যার? কিছু না বললে কোত্থেকে শুনবো? তো তারপর আমি দেখতে পাচ্ছি এখানে আছো তাহমিনা, সিফাত, তাজমিয়া, জ্যোতি, তারপর তারেক, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জ্যোতি, তোমার কথা ভালো আছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি কিছু বলো। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, এই যে দেখেন আমরা হচ্ছে ক্লাসরুমে হচ্ছে এক একজন ফিলোসফারের এক একটা কথা শুনতেছি বা তত্ত্ব পড়তেছি। এখন স্যার মানে অ্যাকচুয়ালি আমাদের যে বাস্তব জীবন এটা প্রয়োগটা আসলে কোথায়? এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন একজন ফিলোসফার আরেকজন ফিলোসফারকে 16 বছর ধরে জাস্ট কাউন্টার অ্যাটাক করে যাচ্ছিলেন, কিন্তু একদম শেষ মোমেন্টে গিয়ে ওনারা বলছেন যে আমি যা বুঝছি আমি ওকে বুঝাইতে পারি নাই, ও যেটা বুঝছে সেটা ও আমাকে বুঝাইতে পারে নাই। তাহলে স্যার আমাদের যে রেগুলার যে লাইফটা চলতেছে ওইটার সাথে হচ্ছে আমাদের এই যে ফিলোসফি চর্চা, এটা অ্যাকচুয়ালি মানে কানেকশনটা কোথায়? হ্যাঁ, এটা খুবই একটা চমৎকার প্রশ্ন। কনসাসনেসের সাথে সরাসরি রিলেটেড না হলো এটা মোর ফান্ডামেন্টাল লেভেলে। যদি তোমার প্রশ্নটা আমি টুকে নিয়েছি, আমি কি এখনই বলবো তোমার সাথে? আচ্ছা সব বলে ফেলি, পরে আবার জমে যাবে একসাথে। সেটা হচ্ছে জীবনের জন্য জ্ঞান আর জীবিকার জন্য দক্ষতা। ওকে, তো আমি একটা তোমাদের কাছে ভালো লাগবে শুনে, আমার লেখাজোখাগুলা আমি ক্রমান্বয়ে পাবলিকেশন শুরু করেছি। আমি একটা অভিনব একটা বই আপলোড করছি, হ্যাঁ, আমার সাইটে muzammilhaq.com এ তোমরা সেটা পাবা, বা cscsbd.com এ পাবা। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তাজমিয়া জ্যোতি? জি স্যার শুনতে পাচ্ছি। বইটার নাম হচ্ছে পোস্টার ও ব্যানার সমগ্র, অর্থাৎ আমি যেসব পোস্টার ব্যানার সাজিয়েছি তার মধ্যে এগুলাকে নিয়ে একটা বই আমি করেছি। পিডিএফটা এখানে মধ্যে পাওয়া যায়, তোমরা ডাউনলোড করে নিতে পারবা আমার সব পোস্টারগুলো। তো স্যার আপনার আইডিতে দেখেছি এটা। আমার ইয়েতে আমার আরেকজন প্রিয় ছাত্রী পিঙ্কি আজকে একটা স্ট্যাটাস ছবি পোস্ট দিছে, ওখানে মধ্যে আমার একটা কথা লিখে দিছে, ব্যক্তিত্ব হচ্ছে সীমিত মাত্রার বেয়াদবি, হাইপেন দিয়ে নিচে মোহাম্মদ মোজাম্মেল হক স্যার। হ্যাঁ, তো সেটাও মানে পার্সোনালিটি ইজ অডাসিটি উইদিন লিমিট ওইটা। তো এই জন্য আমি এই পোস্টারটার কথা ভাবছি যে একটা নতুন পোস্টার তৈরি করছি, এরকম যে জীবনের জন্য জ্ঞান, জীবিকার জন্য দক্ষতা। ওকে, তাহলে এই যে আমরা যে ফিলোসফি পড়ছি আমরা এগ্রি হতে পারছি না, এটি আমাদেরকে জীবিকার সন্ধান দিবে না, কিন্তু জীবিকার জন্য আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে আমরা যা কিছু করব সেখানে এই ফিলোসফিক্যাল এক্সারসাইজটা আমাদেরকে গ্রেটলি হেল্প করবে। মানে ফিলোসফি পড়লে চাকরি কি, এটা প্রফেশন কি, ভবিষ্যৎ কি? একবার আমাকে কারা জানি খুব ধরছিল, তো আমার ঠিক মনে নাই কোন ইয়ারে, সেদিন আমি কোর্স শেষ করার পরে একদিন তাদের সাথে প্রায় 1-1.5 ঘন্টা এটা নিয়ে আমি আলোচনা করেছি। এটা আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে,
এটা নিয়ে আলোচনা করেছি। তো সেই আলোচনাটা আমাদের এরকম একটা ইনফরমাল আলোচনার মধ্যে হতে পারে, এরকম একটা জুম মিটিং এর মধ্যে। আসলে ফিলোসফির কাজটা কি, সেটা হচ্ছে যে তুমি মনে করো যে প্রথম কথা হলো যে ফিলোসফি তোমাকে কোনো সাজেশন দিবে না যে হ্যাঁ এটা করো। যেমন ডাক্তাররা যখন কোনো প্রেসক্রিপশন করে তারা চেষ্টা করে সবাই মিলে একমত হওয়ার জন্য, যে কোনো পেশার লোকেরা সেটা করে, এক্সেপ্ট ফিলোসফার্স। ফিলোসফারদের কাজ হচ্ছে আর্গুমেন্ট বেসিসে কাজ করা, এবং আর্গুমেন্ট কখনো কনক্লুসিভ হয় না, কারণ ফিলোসফি এমন জটিল বিষয়ে কাজ করে যে বিষয়ে কোনো অবজারভেশন কাজ করে না। মনে করে যে আমার হাতে যে কলম, কলমের উদাহরণ আমি সবসময় দিই, কলম এটা একটা কলম, এটা অবজারভেশন, এটা সায়েন্স। ওকে, এখন এই কলমটা যদি আমি হাতে এইভাবে ধরি, আচ্ছা কলমটা যদি আমি এখানের মধ্যে রাখি, এই যে আমি কলমটা আমার কানের সাথে আটকাইলাম, এই কাজটা কি ডিসেন্ট হয়েছে না ইনডিসেন্ট হয়েছে? এবিট ইনডিসেন্ট হয়েছে না? স্যার তো এইটা, এই কলমের মধ্যে তো ডিসেন্সি এবং ইনডিসেন্সি নাই। ডিসেন্সি ইনডিসেন্সি আছে আমাদের ভ্যালু সিস্টেমের মধ্যে, আমাদের এথিক্সের মধ্যে, এবং এথিক্স ইজ গ্রাউন্ডেড ইন মেটাফিজিক্স। সেজন্য এই যে ফিলোসফি আমরা পড়ছি, এটা আমাদের চিন্তাকে শানিত করছে, আমাদের যে যুক্তিবোধ সেটাকে শক্তিশালী করছে, আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্যাপাসিটি সেটাকে বাড়াচ্ছে। মোর ওভার সবচেয়ে বড় কথা হলো যে ফিলোসফি পড়ে আমরা টলারেন্ট হচ্ছি, যে এর কথাটা আমি বুঝতেছি না, তারপরেও তার কথাটা আমি শুনছি এবং তাকে আমি মূল্যায়ন করছি। এই যে একটা টলারেন্স সোসাইটি আমরা করতে চাই, আমরা যে ক্রিটিক্যাল হতে চাই, আমরা যে ইনক্লুসিভ হতে চাই, এই জিনিসগুলো সবগুলো আসবে ফিলোসফি থেকে। তাহলে ফিলোসফি তোমাকে কোনো কিছু দেয় না, কিন্তু ফিলোসফি তোমাকে একটা কিছু দেয়, সেটা হচ্ছে কি, ফিলোসফি তোমাকে জ্ঞানের প্রতি অনুরক্ত করে তোলে। এই জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা, সেইটা গুহা থেকে বের করে বানর প্রজাতি থেকে মানুষকে আজকের পর্যায়ে মানুষে নিয়ে আসছে। অথবা ধর্মীয় সেন্সে যদি বলো যে এই মানে ফিলোসফিক্যাল এই যে জ্ঞানটা, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দের জ্ঞান আমি দিয়ে দিয়েছি। এই যে ইন্ট্রিনজিক গিভেন নলেজ, এইটার কারণে মানুষ আজকে মানুষ হয়ে উঠছে। এই নলেজটা হচ্ছে ফিলোসফি। ওকে, তা আমরা সবসময় বাতাসে ডুবে থাকার কারণে বাতাসকে বুঝতে পারি না, তেমনি ফিলোসফিতে ডুবে থাকার কারণে ফিলোসফি বুঝতে পারি না। বাস্তব জীবনে ফিলোসফি আমার মতো মাস্টারি তোমরা করার সুযোগ হয়তো বেশি কেউ পাবে না, কিন্তু বাস্তব জীবনে আমাদের জব মার্কেটে ডাক্তারদের জন্য ডাক্তারি, ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ারিং, এই ধরনের যে স্পেসিফিক জবগুলো আছে সেগুলো যদি ম্যাক্সিমাম 20% হয় জবের, বাকি 80% জব কিন্তু তোমার জন্য খোলা। তুমি ফিলোসফির এই যে ফিলোসফি পড়ে তুমি যে দক্ষতা অর্জন করেছো, সেই দক্ষতা বাকি ইয়ার মধ্যে হবে। এবং ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে ফিলোসফির গ্রাজুয়েট হচ্ছে মিডিয়াম, খুব উপরেও না খুব নিচেও না। কিন্তু 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে চাকরিতে কারা কিভাবে উন্নতি করেছে দেখা যাচ্ছে, ফিলোসফির গ্রাজুয়েটরা তাদের চাকরিতে অন্য যে কোনো প্রফেশন হচ্ছে সবচেয়ে ভালো করেছে। এটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স। ওকে স্যার, আমি জব ফিল্ডের কথাটা ছাড়া আমি অন্য ক্ষেত্রে দেখাইতে চাচ্ছি। যেমন হচ্ছে একজন ডাক্তার, সে তার দ্বারা হচ্ছে মানে একটা স্টুডেন্ট যে কিনা ডাক্তার হয়েছে, তার দ্বারা হচ্ছে প্রায় মানে অনেক রোগী সুস্থ হয়ে গেছে। একজন শিক্ষক যিনি, তার অনেক শিক্ষার্থী তৈরি হয়েছে। এরকম হচ্ছে প্রত্যেকটা প্রফেশনে হচ্ছে মানে একটা না মানে ওদের কাজ আমরা দেখতে পাচ্ছি, তাদের সাকসেস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফিলোসফিতে যারা পড়াশোনা করছে বা এই যে ফিলোসফির যে তত্ত্বগুলা, এগুলো অ্যাকচুয়ালি বাস্তব জীবন হচ্ছে মানে ওরকম ভাবে মানে শো করা যায় না, বা হচ্ছে আমরা ওভাবে দেখতে পাই না। তো ওইটার ব্যাপারে যদি কিছু, ওটা কন্ট্রিবিউশনটা কি আসলে কি জানো, এই মানে যে আমরা আমাদের মোস্ট ইন্টিমেট রিলেশন গুলো কিন্তু ইনফর্মাল। তুমি ফর্মালিটিস করো, মেহমানদারি করো, হোস্টিং করো, গেস্ট হিসাবে মানে যাই কিছু করো, এটা হচ্ছে যে তোমার যার সাথে তুমি একটা ফর্মাল রিলেশন, কিন্তু মোস্ট ইনফর্মাল রিলেশন গুলো কিন্তু মোস্ট ইন্টিমেট। ফিলোসফি তোমাকে কন্ট্রিবিউট করছে তোমার জীবন ও জগতের দৃষ্টিভঙ্গি, সামগ্রিক মেটাফিজিক্যালি। সুতরাং ফিলোসফি আমাদেরকে কোভিডের সময়ে অ্যাপ্লাইড এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্স, এগুলো ফিলোসফির কন্ট্রিবিউশন, এগুলো যারা বলে তারা আসলে ফিলোসফিটাই বোঝে না, অথবা ফিলোসফির প্রতি তাদের কোনো টান নাই, তারা এমনি ভুলক্রমে ফিলোসফিতে চলে আসছে, এরকম একটা ব্যাপার। পড়াশোনা করে পাশ করে হয়তো টিচার হয়েছে বা কিছু একটা হয়েছে, সেরকম ফিলোসফির কোনো কন্ট্রিবিউশন দেখা যাওয়ার কোনো দরকার নাই। ফিলোসফি একটাই কন্ট্রিবিউশন, যে ফিলোসফি বললাম যে একটু আগে যে বানর জাতীয় কিছু প্রাণীকে মানুষে রূপান্তর করেছে, অথবা ফিলোসফির কারণে
মানুষ ফেরেশতার চেয়ে উন্নত কিছু হয়েছে। তুমি ধর্মীয় সেন্সে বলো আর সেকুলার সেন্সে বলো, ইট ইজ ফিলোসফি হুইচ হ্যাজ কন্ট্রিবিউটেড ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান ম্যানকাইন্ড। সিভিলাইজেশনের ভিত্তিটা হচ্ছে ফিলসফি। এভরি সিভিলাইজেশন হ্যাজ এ ফিলসফি। যাদের ফিলসফি নাই তাদের সিভিলাইজেশন হয় নাই। যেমন মনে করো মঙ্গলরা পুরো বিশ্ব জয় করছে, কিন্তু তাদের কোনো ফিলসফি নাই, সেজন্য তারা সিভিলাইজেশন হয় নাই। ঠিক এই কথাগুলি স্যার অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে আমরা বুঝাইতে পারি না, বা আমাদের ফ্রেন্ডদেরকে আমরা বুঝাইতে পারি না। ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে ধইরা তোমরা কি করবা, তোমাদেরকে যে কথাটা বলি তোমরা ঝাঁকাই দিবা। হ্যাঁ স্যার একদম স্যার, মানে আমাকেও যে বন্ধুর কথা বললাম সে আমাকে জাস্ট মাঝে মধ্যে মজা করে বলে ফিলোসফি পড়া মানে করবাটা কি স্যার। আপনার এই কথাটা ওকে খুব শোনাতে ইচ্ছে করছিল যে আসলে ফিলোসফি পড়া আমরা কিছু করব না। তো আমরা আমাদের যে মানে দাদা পরদাদা আমাদের যে ফোর ফাদার সক্রেটিসের পদ্ধতিতে যাই। আমরা ওর কথাটা মনে নিলাম যে ফিলোসফি পড়ার দরকার নেই, ফিলোসফি কলাপ সবকিছু বন্ধ, আজকে থেকে ফিলোসফি বন্ধ। ওকে, ওই যে হীরক রাজার দেশে মানে মানে স্কুল বন্ধ, কোনো পাঠশালা চলবে না, সব ফিলোসফি বন্ধ। তাহলে কি চলবে? তোমার বন্ধুরা কোন সাবজেক্টের? স্যার চুয়েটের ট্রিপলি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পড়ে সেই ইঞ্জিনিয়ারিংটা কেন পড়ে? হ্যালো জি স্যার, মানে এই প্রশ্নগুলো মনে হয় ওকে করলেই ভালো হবে। ও ইঞ্জিনিয়ারিং কেন পড়ে ও আনসার করবে, কিন্তু যখনই তুমি কাউকে ওয়াই কোয়েশ্চেন দিয়ে পারপাস রিলেটেড করে এক্সপ্লেনেশন দাবি করবা, মুহূর্তের মধ্যে সে তার সব জারি ফেলে দিয়ে, তার সেটআপ ফেলে দিয়ে সে তোমার কাছে মানে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কথা বুঝছো? কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরাই হীনমন্যতায় ভুগি। হ্যাঁ, ওরা অনেক মোটা অঙ্কের স্যালারিতে ঢুকবে, বা ওরা অনেক পোস্ট পাস করে, ওরা এই করে সেই করে, করুক, অসুবিধা নাই। মানে কৃষকের একজন যে মাটি কাটে তার যে গায়ে শক্তি, আমার তো সেরকম শক্তি নাই, কিন্তু সেই জন্য সে কিন্তু আমার চেয়ে উচ্চ মর্যাদা হয়ে পড়ে না। আমাদের মর্যাদাটাকে আমাদেরকে ক্লেম করতে হবে। বিফোর দ্যাট আমাদেরকে বুঝতে হবে হোয়াট ফিলসফি ইজ মিন্ট ফর। ওকে, আচ্ছা, আমরা আমাদের কনসিয়াসনেসের আলোচনার মধ্যে আসি। একটা খুব লাইভলি আলোচনা হলো। তোমরা কেউ পার্টিসিপেট করতে চাইলে বলতে পারো, এরপরে আমি যে নোট করেছি সেটার উপর কিছু বলে তারপরে মাহফুজ কিছু বলবে, এরপরে শেষ করব। স্যার আমি বলতে চাচ্ছি, অনেকে হয়তো প্রশ্ন করে, এটা বিশেষ করে ছোটদেরকে করা হয় যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফিলোসফি পড়ে তুমি কি হবা বা কেন নিয়েছো। তো আগে শুনতাম আর কি, এখন অবশ্য কেউ জিজ্ঞেস করে না, কারণ সবাই জানে যে কি ফিলোসফি হচ্ছে মানে শিক্ষার মধ্যে, জ্ঞানের মধ্যে মাথার মাথা। যারা জানে এটাকে সহজ কেউ প্রশ্ন করে না, যারা পিএইচডি করে। বা আমার একটা বন্ধু হচ্ছে ডুয়েটে, তো ও তো জানে হচ্ছে যে ফিলোসফিটা কি। ও কখনো আমাকে প্রশ্নটা করে নাই যে ফিলোসফি কেন নিয়েছো, বলতেছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডলি সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট, বাট আমরা এটাকে গেস করতে পারি না বা এটার ভ্যালুটা বুঝতে পারি না। আচ্ছা, দুনিয়ার অন্যতম পুরনো, আমরা যে পাশ্চাত্যকে ফলো করি, পাশ্চাত্যের সেরা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, অক্সফোর্ডে তো ফিলোসফি একটা ফ্যাকাল্টি, এবং সেখানে রেগুলার টিচারের সংখ্যা কয়েকশো, 200 প্লাস। জি স্যার, আমিও সেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা যারা হয়তো ছোট আছো, এখানে হয়তো অনেক কিছু। আমি বলি স্যার, অক্সফোর্ডে কিন্তু স্যার ফিজিক্স এন্ড ফিলোসফি নামে ডিপার্টমেন্ট আছে আলাদা। আমাদের যে সেমিনার হলো, এই যে ওয়েবিনার হলো যে ফিলোসফিক্যাল সোসাইটি, সেখানে পেপার প্রেজেন্ট করেছে আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য রিসার্চ। উনি হচ্ছে যে ফিলোসফি অ্যান্ড হিস্ট্রির প্রফেসর অফ ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। সো আমরা আসলে মানে জোবরা গ্রামের কোনার মধ্যে থাকি, কিন্তু আমাদের মন মানসিকতা হওয়া উচিত অনেক ব্রড। কিন্তু আমরা যদি নিজেদেরকে ব্রড করতে পারি, আমরা এখানে বসেও অনেক কোয়ালিটি ডেভেলপ করতে পারি। আর আমাদের যদি মানসিকতা ব্রড না হয়, মফস্বল জাতীয় চিন্তা ভাবনা পোষণ করি, তাহলে কেউ আমাদেরকে পাত্তা দিবে না। দ্যার ইজ নো ইজি মিল। ওয়েল, আচ্ছা মাহফুজ, তুমি যে মানে ইজি প্রবলেম এবং হার্ড প্রবলেমের কথা বলেছো, খুব ফাইন। টমাস নেগেলের কথা বলেছো, হোয়াট ইট ইজ লাইক টু বি ব্যাট মানে বাদুর। হ্যাঁ, আমি যদি মানুষ না হয়ে বাদুর হইতাম, তাহলে আমার এক্সপেরিয়েন্সটা কি হইতো? বাদুরের মতো হইতো, তাই না? সেটা কিরকম, সেটা তো আমরা কখনোই বুঝতে পারি না। হ্যাঁ,
আচ্ছা মাহফুজ, তোমার প্রতি আমরা প্রশ্ন, বাদরের অভিজ্ঞতা কেমন হইতে পারে সেটা তো বাদর না হলে বোঝা সম্ভব না, নাকি? এক্স্যাক্টলি তাহলে গরুর Exactly, অভিজ্ঞতা গরু না হলে এটা বোঝা সম্ভব না, নাকি? এক্স্যাক্টলি ইয়েস স্যার। তাহলে মানে এখন মাহফুজ না হলে মাহফুজের অভিজ্ঞতা কি মোজাম্মেল হকের পক্ষে জানা সম্ভব? না না সম্ভব তাহলে না। আমি যদি আমার বাইরে কোনো কিছু জানতে না পারি তাহলে তো আমি তো সলিপসিস্ট হয়ে পড়ি, মানে আমার জগতে তার কিছু নাই। এক্স্যাক্টলি এখানে তো স্যার পয়েন্টটা স্যার, এখানেই পয়েন্টটা কি যখন আমি সলিপসিস্ট হচ্ছি কিন্তু তখন আমি আমার কনসিয়াসনেস দিয়ে বা আমি যে এক্সপেরিয়েন্স যেগুলো করছি সেগুলো দিয়ে আমি ডিফাইন করার চেষ্টা করছি আর কি, যার ফলে একটা ডিলেমা ক্রিয়েট হয়ে যাচ্ছে বিটুইন মেন্টাল এবং ম্যাটার। আচ্ছা আমার এক্সপেরিয়েন্সের মধ্যে মাহফুজ কি একটা মানে রক্তে মাংসের, সে নিজে যেভাবে নিজেকে সাবজেক্টিভিটি ফিল করে সেরকম, নাকি একটা লিভিং অটোমেটা টাইপের একটা স্টাফ? যদিও স্যার এখানে আমি দেরিদার কথা বলবো না, দেরিদা হয়তো বলতো যে আসলে এখানে মাহফুজ বলতে শুধু মাহফুজকেও বোঝায় না, অনেকগুলো কমপ্লেক্সিটিস ব্যাপার এখানে বোঝায় আর কি। ওই যে একটা বই আছে না, ওই যে সার্ত্রের অস্তিত্ববাদ ও মানবতাবাদ, ওখানে শেষের দিকে কিছু প্রশ্নোত্তর আছে না, ওগুলো তো তোমরা দেখবা সার্থকে ওই ধরনের প্রশ্ন করা হয়েছিল, একটা বিরাট প্রবলেম। তো মাহফুজ যারা শুনেছ তাদের জন্য বলছি, মাহফুজ এখানের মধ্যে তিনটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে। একটা হচ্ছে অ্যানালাইটিক ফিলসফির দৃষ্টিভঙ্গি, আরটা হচ্ছে কন্টিনেন্টাল ফিলসফির দৃষ্টিভঙ্গি, আরটা হচ্ছে ইন্ডিয়ান ফিলসফির দৃষ্টিভঙ্গি। ওকে, আর এখানের মধ্যে মাহফুজ সেভাবে পয়েন্ট আউট করে না বললেও মানে মুসলিম ফিলসফির যে দৃষ্টিভঙ্গি সেটাও এখানের মধ্যে খানিকটা প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, তো মাহফুজ আজকের আলোচনাটা যেভাবে সে মানে প্রেজেন্ট করেছে সে ব্যাপারে আমি কোনো অ্যাপ্রিসিয়েশন করছি না, যদিও তার অনেক অ্যাপ্রিসিয়েশন প্রাপ্য, কারণ আমি এটা রেকর্ড করছি, হয়তো আমি এটা আমার চ্যানেলে দিতেও পারি। তো এতে করে সে যদি আবার এই মানে একটা বিপদে পড়ে যায়, মানে কারো এমন প্রশংসা করা উচিত না যেটার কারণে সে বিপদে পড়ে যায় আর কি। হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্টরা আমার ফেভারিট হওয়ার কারণে তারা জীবনে সাফার করেছে, সেই আমাদের অতীব ভালো ছাত্র সরোয়ার কামাল থেকে শুরু করে আজকের তোমরা পর্যন্ত। তো মানে আমি একটা কুসাত মানে কুফা টাইপের মানুষ আর কি, মানে আমার সাথে আসলে তোমাদের মানে তোমাদের জন্য ভালো ভবিষ্যৎ। স্যার মাহফুজের একটা কথা, মানে হার্ড কনসাস আর ইজি কনসাস দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আমি জানি হচ্ছে মাহফুজ আমার ক্লাসমেট এবং সে ফিলোসফিতে পড়ে এবং সে একজন ছেলে, এটা হচ্ছে ইজি কনসাস। আর আমি জানি না মাহফুজ। নাসরিন তোমার ভুল হচ্ছে, আমি একটু বলি, মানে নিউরোসায়েন্সের লোকেরা আমাদের চেতনার সাথে, আমাদের মানে কোন আচরণের সাথে আমাদের মস্তিষ্কের কোন অংশটা মানে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, এই কোরিলেশনটা বের করার চেষ্টা করে। এই কোরিলেশন দিয়ে কোনো কিছুকে ব্যাখ্যা করা, বোঝার চেষ্টা করা, এটাকে শালমার্স বলছে ইজি প্রবলেম। আর আসলে কেন এরকম হয় সেইটা ব্যাখ্যা করাটা হলো হার্ড প্রবলেম। মানে একটা হলো যে হাউ ইট হ্যাপেন্স, বলছে এটা আমরা এখনো খুব কম জানি, কিন্তু এটা জানাটা কম্পারেটিভলি মানে সহজতর। কেন এটা ঘটে, এটার পিছনে অন্টোলজি কি, মানে আসল কারণটা কি, সেটা বের করার চেষ্টা করা, যেটা ফিলোসফির লোকেরা বের করার চেষ্টা করছে। এটা হচ্ছে হার্ড প্রবলেম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি 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 বলো। প্রশ্নটা হচ্ছে স্যার, মাহফুজ বলতেছে আমি যখন একটা বিষয় আমি শুধু মাহফুজ সম্পর্কে জানি, কিন্তু অনেকগুলো মাহফুজ আছে, কিন্তু আমাকে যে মাহফুজ অনেকগুলো মাহফুজ থেকে আমি নির্দিষ্ট মাহফুজটাকে কিভাবে ফাইন্ড আউট করব? অনেকগুলো মাহফুজ বলতে তুমি কি বোঝাচ্ছ? অনেকগুলো মাহফুজ বলতে আমাকে যে সাপোজ স্যার ও এখন একটা কিছু এখানে উপস্থাপনা করছে, এখানের মধ্যে যদি আরো 4-5 জন যদি থাকতো। রোকন সরি ফর ইন্টারাপ্টিং ইউ, তুমি কি মানে লেকচারটা মিস করেছো? একটু করে মিস করেছি। আচ্ছা ঠিক আছে, রোকনের কথাটা কমপ্লিট করো। স্যার আমি বলতেছি স্যার সেটা মানে অনেকগুলো মাহফুজ থেকে আমি কিভাবে মানে রোকন বলতে চাচ্ছে যে মাহফুজ নামে আরো অনেকে ছিল যদি থাকতো, তাহলে অনেকগুলো মাহফুজ থেকে স্যার আমি অনেকগুলো মাহফুজের কথা বলছি না, আমি এখানে মাহফুজ ওকে বলতে দাও, ইন্ডিভিজুয়াল একটা মাহফুজের এক্সপেরিয়েন্সের কথা বলছি না। মাহফুজ ওকে বলতে দাও, রোকনকে বলতে দাও, রোকন শেষ করো কথা। স্যার আমার কথাটা হচ্ছে স্যার মাহফুজ একটা লেকচার প্রদান করছে বুঝছেন, প্রায় আমাদের মাহফুজ 5 জন, 5 জনে 5টা মানে আলোচনা করছে। আমি নির্দিষ্ট মাহফুজটা কিভাবে ডিফাইন করব, মানে আপনি যেটা বলতেছেন নলেজের কথা, আচ্ছা আচ্ছা রোকন তোমার সাথে আমি একটু 2 মিনিট কথা বলি।
যে লজিকে তোমাদের কোরবান আলী স্যার বা কোন স্যার পড়াইছে যে বা ম্যাম জানি না, ওই যে বাক্য এবং বচনের মধ্যে পার্থক্য মনে আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমি যখন লাল বলি, আমি যখন রেড বলি বা মানে অন্য ভাষা অন্য কিছু বলি, তখন কিন্তু রেডনেসটাকে আমি বোঝাই, এটা মিন করি, তাই না? তাহলে আমি এটাকে কোনো ভাষাতে যদি লালকে যদি নীল বলে, তাতে করে লালটা কিন্তু নীল হয়ে যাবে না, সে নীল বলতে কিন্তু রেডনেসটাকে বোঝাবে, তাই না? জি। তাহলে আমাদের আজকে স্পিকার মাহফুজ, লহে মাহফুজ, মাহফুজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোই তো মাহফুজ। মাহফুজের নামটা তো কোনো ব্যাপার না। মাহফুজ এখন যদি মেয়ে হইতো তাহলে হয়তো ফেসবুকে সে একটা আইডি খুলতো যে নীল আকাশ, হ্যাঁ, লাল পরি, এরকম। কিন্তু স্যার শুধু চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে কি ওটা ডিফাইন ফাইন্ড আউট করা যাবে? যদি দুইটা মাহফুজ হয় এবং তাদের যদি মাহফুজ না হয়ে একজনের নাম মাহফুজ আরেকজনের নাম মনে করো মাহবুব, হ্যাঁ, মাহবুব এবং মাহফুজ দুজনের সকল বৈশিষ্ট্য একই রকম, কোনো পার্থক্য নাই, তাহলে তো আমরা বলবো দুজন আসলে একই মানুষ, মানে একজনের জন্য ক্লোন হইতে পারে ম্যাক্সিমাম। কিন্তু আলাদা মানুষ যদি হয় তাদের আচরণ একদম হুবহু একই হবে না, কিছু না কিছু পার্থক্য থাকবে। ইভেন যারা জমজ হয় মানে আইডেন্টিক্যাল টুইন, তাদের মধ্যেও কিছু। আমি এই কথাটাই ক্লোন মানে একই জমজ মানুষের কথা আনতে চাচ্ছিলাম বিষয়টা, মানে মাহফুজ যদি দুইজন হয় মানে বিষয়টা আমরা ফাইন্ড আউট করব কিভাবে? এটা মনে করো জমজ সম্বন্ধে তোমার ধারণা আছে কিনা জানি না। জমজ দুই ধরনের, এক ধরনের জমজ হচ্ছে যে এমনি মানে সাধারণ টুইন, আর একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন। ওকে, তাহলে একটা মানে মানে কি বলা যায় যে একটা ডিম্বাণু এবং দুইটা শুক্রাণু একসাথে যদি নিষিক্ত হয় সেটা হলো যে একটা সাধারণ টুইন। আর একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু যদি দুইটা জাইগোট ফর্ম করে তখন সেটা হলো যে আইডেন্টিক্যাল টুইন। তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মিল হবে, কিন্তু তারপরেও তাদের মা বাবা ঘরের লোকেরা কিন্তু তাদের মধ্যে প্রথম থেকেই পার্থক্য বুঝতে পারে, চিনতে পারে আলাদা করে। জি স্যার। সো আইডেন্টিটি প্রিন্সিপাল আমাদেরকে বলে যে লজিক্যাল আইডেন্টিটি প্রিন্সিপাল যে কোনো কিছু জগতে দুইটা হবে না। মনে করো এই ফ্যাক্টরিতে কলম বানানো হয়েছে, এই কলমের মতো হুবহু সব একই কলম, কিন্তু এই কলমটা আমার হাতে আছে, এরকম একটা কলম রোকনের হাতে আছে, তাহলে দুইটা কলম কি এক কলম? ওটা রোকনের কলম, এটা আমার কলম। তাহলে কোনো কিছু জগৎটা হচ্ছে এমন, জগতের সকল এন্টিটি, সকল সত্তা, বস্তুগত, অবস্তুগত, পরিবেশগত, ব্যক্তিগত, পারিবারিক, যাই বলো না কেন, সামাজিক, রাষ্ট্রীয়, কোনো কিছুই কিন্তু হুবহু এক হয় না। উই ক্যান হ্যাভ রিলেশন বাট নাথিং কুড বি আইডেন্টিক্যাল উইথ ইচ আদার। এক কখনো বহু হয় না। স্যার এখানে কি আমি অ্যাড করতে পারি প্লিজ? স্যার যে আপনি যে বললেন যে আপনার হাতে একটা কলম আর মানে অনেকগুলা কলম তৈরি হয়েছে, সেখানে মাহফুজ ভাইয়া হচ্ছে একজন, সেই ক্ষেত্রে যে আমাদের যে জ্ঞানটা উৎপন্ন হয় সেখানের মধ্যে সিম্বল বা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, তো আপনি স্যার ওইটাই বলতে যাচ্ছেন যে আমরা মাহফুজ ভাইয়াকে নির্ধারণ করি তার একটা রিপ্রেজেন্টেশন বা সিম্বলের মাধ্যমে, এটাই বলতে চাচ্ছেন? তারপর হচ্ছে তাই আমাদের মাইন্ডের ক্যাপাসিটি হলো এক্সটার্নাল ওয়ার্ল্ডকে রিজনিং বা যাচাই বাছাই করা। তাই এভাবে আমরা বুঝতে পারি যে ওইটা হচ্ছে তার মাহফুজ ভাইয়ের আলাদা একটা সিম্বলের কারণে বা রিপ্রেজেন্টেশনের কারণে আমরা এক বা ততোধিক মাহফুজ ভাইয়ের মধ্যে আমাদের লাউহে মাহফুজ ভাইয়াকে আমরা মানে চিহ্নিত করতে পারি। ঠিক সেভাবে মানে কলমটাকেও আমরা চিহ্নিত করতে পারতেছি। যেমন তোমাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সে আমি বলেছি যে আমাদের আচরণের মধ্যে সেটাই প্রকাশিত হবে যেটা আমাদের চিন্তার মধ্যে আছে, মানে চিন্তার মধ্যে না থাকলে আচরণে আসবে না। ওকে, তো তাহলে চিন্তা এবং আচরণের সম্পর্কটা যদি নেসেসারি হয়, তাহলে মাহফুজ যদি এক হয়ে থাকে তাদের আচরণ কখনো মানে মানে ভিন্ন ভিন্ন হলেও আসলে একই হবে, মানে এটা আর কি। স্যার এটা কি ইসলামিক চিন্তাধারা, এটা কি মানে ফাইন্ড আউট করা যায়? এটার মধ্যে তো ইসলামের বিরোধিতা কোনো কিছু নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে সবকিছু সৃষ্টি করেছেন আলাদা আলাদা ভাবে, স্বতন্ত্র ভাবে। এবার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না বলে আমরা যদি বলি যে প্রকৃতিগতভাবে হয়েছে, কথাটার কনোটেশন বা মিনিং এর মধ্যে কোনো পরিবর্তন হয় না, সবগুলো আলাদা। তুমি একটা জিনিস দেখো যে আইডেন্টিক্যাল একই গাছে মনে করো ফল হয়েছে, ফলগুলোর কোয়ালিটি, মাপ সবকিছু এক হলো, একটা হলো এই বৃন্ত থেকে, আরেকটা হলো আরেক ডালে আরেক বৃন্ত থেকে, কিন্তু সবগুলো ফল তো একই মিষ্টি হলো, কিন্তু একই মিষ্টি, কিন্তু
একটা ফল হলো গাছের উত্তর দিকের ডাল থেকে, একটা দক্ষিণ দিকের ডাল থেকে, দুটো কি এক হলো? দুটার পজিশন কি এক হলো? তুমি মিষ্টতা নামক একটা ক্রাইটেরিয়া দিয়া তুলনা করতেছো, সবগুলো এক। যেমন মানুষ ক্রাইটেরিয়াতে আমরা সবাই এক, রোকন, মাহফুজ, আমি, তাসমিয়া, যারা যারা এখানে আছো আমরা সবাই এক মানুষ ক্রাইটেরিয়া। কিন্তু আসলে কি আমরা এক? আমরা কি আইডেন্টিক্যাল? নো, জাস্ট উই বিলং টু দ্য সেম ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি দিয়ে কোনো কিছুকে মানে সেম বলা আর কোনো কিছু আসলে অন্টোলজিক্যালি সেম হওয়া, দুইটা কিন্তু আলাদা জিনিস। রোকন কি আমার কথাটা বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমি বলবো যে ফিলোসফি ডিপার্টমেন্টে অবশেষে তুমি একটা কিছু বুঝেছো। থ্যাংক ইউ ফর ইউর এনগেজমেন্ট। এনিওয়ে, তো আমাদের মাহফুজ বলতেছিল বেদান্ত দর্শনের কথা, ইন্ডিয়ান ফিলোসফিতে, যেখানে বলা হচ্ছে যে মানে একটা ইউনিভার্সাল কনসাসনেস আছে, আমরা ইন্ডিভিজুয়াল মাইন্ড গুলো সেগুলোকে ক্যাচ করি। যেমন ইলেকট্রিসিটির সাপ্লাই আছে, আমাদের বাতির মধ্যে সেটা জ্বলে উঠলো। কনসাসনেসের এটা একটা সুন্দর ব্যাখ্যা। সে কোয়ান্টাম মেকানিক্স এর কথা বলেছে। আর এখানে যে ডার্ক ম্যাটারের কথা যেটা বলেছে প্যানরোজ, কিন্তু এটার সাথে দ্বিমত। প্যানরোজ বলে যে ডার্ক ম্যাটার নিদার ম্যাটার নর ডার্ক, এটা আসলে ম্যাটারই না, বরঞ্চ ডার্ক ম্যাটার বলতে কসমোলজিস্টরা যেটা বলছে প্যানরোজের মতে, সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা না হলে আলটিমেটলি জিনিসটা থাকে না। এবং প্যানরোজের মতে, প্যানরোজ বলছে বস্তুকে তুমি যদি ভাঙতে থাকো, সাবঅ্যাটমিক পর্যায়ে যাওয়ার পরে তুমি যদি ফার্দার যেতে চাও, তুমি আর কোনো বস্তু খুঁজে পাইবে না, তুমি পাবে কতগুলা ম্যাথমেটিক্যাল, কতগুলা ক্যালকুলেশন। হ্যাঁ, সো এটা হলো একটা ইয়ে। আর হলো যে বার্টন রাসেলের কথা সে বারবার করে বলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না যে বার্টন রাসেলের নিউট্রাল মনিজমটাকে এত সিরিয়াসলি কোথাও পড়ানো হয়। এখানে আমি যেভাবে পড়াই সেটা খুবই গুরুত্বপূর্ণ। বার্টন রাসেল যে মনিজমের কথা বলেছে সেটা একটা ইউনিক একটা থিওরি, এবং বার্টন রাসেলের এই থিওরিটা পড়ে আমার কাছে মনে হয় যেন রাসেল বোধহয় প্রচলিত ধর্মে অবশ্যই নাস্তিক, উনি বই লিখেছেন, কিন্তু বার্টন রাসেল আসলে হচ্ছে যে একজন অ্যাগনস্টিক। হ্যাঁ, এবং ধরো আমাদের মিশিউ কাকু, হ্যাঁ, বা এই যে প্যানরোজ, এরা কিন্তু কেউ কিন্তু সেরকম হার্ড। জি, ডেভিডসন, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে এক্সপ্লেনেটরি গ্যাপের কথা আসছে। এক্সপ্লেনেটরি গ্যাপ আছে বলেই তো আমরা সেটা ফিল আপ করার চেষ্টা করছি, এবং সেখানে আমার যে কনস্ট্যান্ট গ্যাপ থিওরি সেটাও আসছে, যে আমরা সামনের গ্যাপটাকে যত ফিল আপ করে নিয়ে আসি আমাদের ডেস্টিনেশনটা ততই প্রসারিত হয়। তো এইভাবে একটা এন্ডলেস জার্নির মধ্যে আমরা আছি। তারপরে ড্যানিয়েল ডেনেটের কথা কনশাসনেস নিয়ে স্যার কন্টিনেন্টাল ফিলোসফি একটা কথা বলছে এবং হচ্ছে মানে ইস্টার্ন ফিলোসফি অন্যটা বলছে, সেক্ষেত্রে কি স্যার কনশাসনেস কি দুটোই সঠিক হতে পারে? কনশাসনেস জিনিসটা যেহেতু একটা মিস্ট্রি, মানে একটা আমাদের কাছে ক্লিয়ার না, সেজন্য বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছে। কারো কাছে একটা ব্যাখ্যা ভালো লাগতে পারে, কারো কাছে আরেকটা ব্যাখ্যা ভালো লাগতে পারে, এটা আর কি। মানে কারণ এখন মনে করো কোভিড কেন হয়েছে, কোভিড মানে এর চিকিৎসা কি হবে, এটা নিয়ে তো বিজ্ঞানীরা একমত হয় নাই, নাকি? জি স্যার। কিন্তু কোভিড তো একটা বাস্তবতা, এবং আমরা চাচ্ছি যে আমরা এইগুলাকে জানার জন্য যে কেন হয়েছে, কেন এটাকে কিভাবে সমাধান করে, এটা আমরা চাচ্ছি না। এখন বিভিন্ন জন যেসব কথাবার্তা বলছে, আমরা তো মানে কোনো কথাকে বাদ দিচ্ছি না। ওই যে ফলসিফাবিলিটির কথা বলছিল, যে মনে করে একজন বিজ্ঞানী একটা কিছু বলছে, আরেকজন বিজ্ঞানী সেটার বিপক্ষে বলছে। তাহলে একটু আগে যে কথা বলে যে ফিলোসফার জ্যোতি আমাদের বলছিল যে ফিলোসফাররা অনেক কথা বলে, পরস্পর একমত হয় না, সায়েন্টিস্টরা যে সবাই যে একমত হয় ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, সায়েন্সের মধ্যে কিন্তু প্যারাডাইম থাকে। তোমরা মাস্টার্সে উঠলে ফিলোসফি অফ সায়েন্সের কোর্স তোমাদের মান্নান স্যার পড়ায়, সেটা পড়লে তোমরা আরো বুঝতে পারবে। মাহফুজ এখানে আরেকটা চমৎকার কথা বলেছে যে স্পিনোজার মনিজম এবং রাসেলের মনিজমের মধ্যে পার্থক্য। আর রাসেলের মনিজম সম্পর্কে মাহফুজ বলে যে স্পেস টাইমের কথা বলেছে, কিন্তু স্পেস টাইম কিন্তু ফিজিক্যাল প্রপার্টি, আর রাসেলের মনিজম কিন্তু বাস্তবতা হচ্ছে নিদার ফিজিক্যাল নর মেন্টাল, আবার এটা তৃতীয় একটা কিছু সেটাও না, বরঞ্চ বাস্তবতা হচ্ছে একটা নিউট্রাল জিনিস। ফিজিক্যাল দৃষ্টিতে আমরা এটাকে অল অ্যাবাউট ফিজিক্যাল হিসেবে দেখি, মেন্টাল দৃষ্টিতে অল অ্যাবাউট এটা আমরা মেন্টাল দৃষ্টিতে দেখি। সেই জন্য স্পেস টাইমের কথা যেটা মাহফুজ বলেছো এটা আমার কাছে ক্লিয়ার না। আর মাঝখানে তো কিছু ডিসকানেক্ট হয়ে কিছু কথাবার্তা মিস করেছি।
অন্যর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আর আদারওয়াইজ মাহফুজ কনক্লুডিং কিছু কথাবার্তা বলতে পারো, এরপরে আমরা শেষ করব। স্যার আমি একটু একাডেমিকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। স্যার আমার ওই সাবজেক্ট চয়েসের মধ্যে ফিলোসফি অফ আর্ট চলে আসছে, যেটা আমি জানতাম না। ওই আমার ওই তখন নেটে ছিলাম, মোবাইল হারানোর কারণে সাবজেক্ট চয়েসের বিষয়টা দেওয়ার পর এখন আমি ওটা ইন্ডিয়ান ফিলোসফিতে নিতে যাচ্ছি, ওটা কি করা যাবে? ডেফিনেটলি করা যাবে, তুমি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করো, অসুবিধা নেই। স্যার আমার লেকচারটা পাওয়া যাবে মাহফুজের? এই মাহফুজ, তোমার লেকচারটা পাওয়া যাবে কিনা বলো। স্যার ফিলোসফি অফ আর্ট এটা কে নিবে আপনি? না 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 না, ফিলোসফি বা আর্ট আমি না, ফিলোসফি আর্ট ভালো সাবজেক্ট, কিন্তু আমার কোনো আইডিয়া নাই। মাহফুজ, তোমার রোকন কি তোমাদের ক্লাসমেট নাকি তোমাদের জুনিয়র? আমাদের ক্লাসমেট। তো তোমার ক্লাসমেট হলে তো তোমার খাতিরলা মানুষ, তার সুবাদে তুমি আবার এটাকে রিপিট করবা, হোয়াট ইউ ওয়ান্টেড টু সে। স্যার আপনি এটাই আপলোড করবেন না ইউটিউবে? বেশি সময় নিবা না, একটু ধৈর্য ধরো রোকন। সেটা হচ্ছে 2-3 মিনিটের মধ্যে রোকনকে উদ্দেশ্য করে বলবা, এরপরে এই একটা সামারি করবা, উইদিন 5 মিনিটস তুমি শেষ করবা, আই হোপ। মাহফুজ আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। Am I audible, sir? হ্যাঁ অডিবল, ইউ আর অডিবল। মূলত স্যার আমি বলি যে আমি বলি স্যার, আপনি তখন ডিসকানেক্ট হয়ে গেছে যখন আমি রাসেলের নিউট্রাল মনিজমের কথা বলছিলাম, যে হ্যাঁ তিনি বলেছেন যে মাইন্ড এবং ম্যাটার এটা হচ্ছে মানে কোনো কিছুই না, মানে নিউট্রাল একটা অবস্থায়, নিদার হচ্ছে হলো মেন্টাল আর নিদার হচ্ছে কি ম্যাটার। কিন্তু তিনি এটা ব্যাখ্যা করেছেন স্পেস এবং কনটেক্সট, স্পেস এবং টাইমের কনটেক্সট, যে স্পেস এবং টাইমের মধ্যে আমরা সবাই বসবাস করছি, ঠিক এটা একটা কম্পোনেন্ট স্পেস এবং টাইমের ক্ষেত্রে। কিন্তু আমরা যে স্পিনোজার মনিজমটা হচ্ছে কি, তিনি সাবস্টেন্স দিয়ে ব্যাখ্যা করেছেন, সাবস্টেন্স এবং ক্রিয়েটেড সাবস্টেন্স। মেইন সাবস্টেন্স হচ্ছে হলো টোটাল একটা জিনিস, এবং সেটা থেকে মাইন্ড এবং ম্যাটার জাস্ট ম্যানিফেস্ট হয়েছে আর কি। সেটা এখানে মেইন পার্থক্যটা স্পিনোজা এবং বার্ট্রান্ড রাসেলের নিউটন মনিজমের ক্ষেত্রে। এবং রোকনের উদ্দেশ্যে আমি বলতে চাই যে রোকন মূলত একটু মাহফুজ, সরি টু ইন্টারাপ্ট ইউ। আসলে স্পিনোজার থিওরিটা আমি যতটুকু বুঝছি যে এখানে একটা গড হাইপোথিসিস আছে, মানে গড ইজ দা, মানে গড ইন অল ইজ গড। হ্যাঁ, কিন্তু রাসেলের ইয়ার মধ্যে কিন্তু গড আসে নাই। হ্যাঁ, রাসেলের ইয়ার মধ্যে গড আসে নাই। এটা মানে এইটা পার্থক্য আর কি। মানে রাসেলের মনিজমটা হচ্ছে যে বাস্তবতা হচ্ছে এক, এবং সেই এক বাস্তবতাটা হচ্ছে নিউট্রাল, মানে আননোন, এটা মিস্টেরিয়াস। সেটার দুই ধরনের বহিঃপ্রকাশ আছে এটা। আবার যারা মনে করো কান্টের কথা বলছিলাম স্যার, কান্ট ওই ধরনের বলছে, আননোন ফেনোমেননের, কিন্তু কান্টের আলোচনার মধ্যে কিন্তু মানে গড আছে, গড হাইপোথিসিস চলে আসে, গড হাইপোথিসিস চলে আসে আর কি। হ্যাঁ, মানে ফিলোসফির আলোচনার মধ্যে গড ইজ নট এ গুড থিং। আমি নিজে খুবই গড বিলিভার, স্ট্রং, কিন্তু তুমি ফিলোসফির আলোচনার মধ্যে গডকে যদি নিয়ে আসো মানে মানে ইয়া হিসেবে, যুক্তি হিসেবে, তাহলে এটা একটা ফ্যালাসি ইনভলভ করে। কারণ তুমি আমি মারামারি করতেছি, তুমি এলাকার বড় ভাইকে ফোন করে যদি নিয়ে আসো, তাহলে তো আমার মায়ের তক্তা বানাই দিবে। তাহলে গডের কথা যদি আমরা নিয়ে আসি, তাহলে এখানে আর কোনো আলোচনায় চললো না। হ্যাঁ, সুতরাং গডকে আমরা বিলিভ করি, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এবং আমাদের এই বিলিফের পিছনে আর্গুমেন্ট আছে, জাস্টিফিকেশন আছে। আমি জাস্ট ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ফিলোসফিক্যালি গডের বিষয়টা কনক্লুসিভ না। হ্যাঁ, এটা ওপেন, এবং ইসলামের দৃষ্টিতেও কথাটা সঠিক। কারণ আমি একটা লেখার মধ্যে লিখেছি যে ঈশ্বর নিজেও চান না, খোদা নিজেও চান না ঈশ্বরের প্রমাণ নিয়ে লোকেরা ঈশ্বরে বিশ্বাস করুক, বরঞ্চ ঈশ্বরকে লোকেরা খুঁজে নিক। হ্যাঁ, সেজন্য আল্লাহ তাআলা জগৎটাকে তৈরি করেছেন কাউন্টার ব্যালেন্সড হিসেবে। এটা লজিক্যালি আর্গুমেন্টেটিভলি কাউন্টার ব্যালেন্সড। সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। So with the same thing some people are guided, with the same thing some people are misguided. ওই জিনিসটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। We live in the same world, our experience is all the same, but our understanding are different. এই ডিফারেন্সটা তৈরি হয় আমাদের ইন্টেনশনালিটি এবং রেশনাল ক্যাপাসিটি এক্সারসাইজের কারণে। So sorry to interrupt, Mahfuz, continue. Thank you sir. Okay, রোকনকে আমি বলবো যে আসলে আমি এটা একবার সামারাইজ করেছি, যদি রোকন আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, তাহলে আমি বিষয়টা তাকে বুঝিয়ে দিতে পারবো। তার সমস্যা আছে কোনো এখানে? না, কোনো সমস্যা নাই। আর সবচেয়ে ভালো হয় যে মাহফুজ, তুমি যদি যা বলেছো সেটার উপর তুমি যদি একটা কিছু লিখে ফেলো এবং লেখাটা আমার কাছে পাঠাও, সেটা তোমার জন্য ভালো, আমার জন্য ভালো, সবার জন্য ভালো, প্লিজ। হ্যাঁ জি স্যার, আমি
ওর সাথে কন্ট্যাক্ট করে এমনি ওর বাসায় গিয়ে না না অবশ্যই অবশ্যই ও তুমি মাহফুজ তুমি আজকে আমাদের যা বলেছো সেটা জাস্ট মানে তুমি এটা লিখে ফেলবা, তোমাকে আমি 2 দিন সময় দিলাম, আজকে কালকে পরশুদিন তুমি আমাকে এটা প্রেজেন্ট করবা। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ প্লিজ, এখন তোমার কনক্লুডিং রিমার্ক। হ্যাঁ, আমার কনক্লুডিং রিমার্ক হচ্ছে মূলত আসলে why is consciousness and how is consciousness, এটা আসলে আমরা কি বলবো একটা সাবজেক্টিভ ইন্ডিভিজুয়াল থেকে ব্যাখ্যা করতে পারবো না। যেটা ম্যাটেরিয়ালিস্টরা যা বলুক কিংবা যারা আর কি ডুয়ালিস্ট তারা যাই বলুক এবং যারা নিউরো সায়েন্টিস্ট তারা কিন্তু যাই বলুক, সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমি খুব মানে একটা আর্টিকেল পড়ছিলাম, তো আর্টিকেলটা মূলত পেপারের মতো আর কি। তো ওখানে একজন নিউরো সায়েন্টিস্ট লিখছেন যে আসলে আমিটা কোথায়, আমার সেলফটা কোথায়। আমার সেল, আমার যে দেহের বিভিন্ন রকম সেল দিয়ে তৈরি, এই সেলগুলো কিন্তু একটা নির্দিষ্ট দিন পর পর মরে যায়। ব্লাড সেল হোক, লিভার সেল হোক, বিভিন্ন সেল আছে, এগুলো নির্দিষ্ট দিন, একটা 120 দিন 30 দিন পর মারা যায়। কিন্তু আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার শরীর এক সেল দিয়ে, মানে আমার জিনোম সিকোয়েন্স একই ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে এই আমিতে আসছে। কিন্তু আমার যে একটা অনুভূতি, আমার যে একটা পার্সোনাল পারসেপশন, পার্সোনাল এক্সপেরিয়েন্স, সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স এন্ড দ্যাট রেফার টু কোয়ালিয়া, এটা কিন্তু মানে চেঞ্জ হয় নাই। আমি আমার স্মৃতি মেমোরাইজ করতে পারি, আমি আমার বন্ধুদের সাথে কথোপকথন বা মধুর স্মৃতির কথা মনে করতে পারি, এবং এটা হচ্ছে মানে মাচ মোর কানেক্টেড টু কনসিয়াসনেস বলে আমি মনে করি। কারণ অতীতকে মনে রাখার জন্য এক্সপেরিয়েন্সের থেকে সব থেকে বড় প্রয়োজন হচ্ছে কনসিয়াসনেস, এবং এই কনসিয়াসনেস সব থেকে বড় একটা কানেকশন হচ্ছে ইন্টেনশনালিটি, যেটা স্যার ক্লাসে আমাদের বরাবরই উদাহরণ দিয়ে থাকেন যে আমাদের বিভিন্ন রকম ইন্টেনশনাল প্রপার্টিস রয়েছে। এই প্রপার্টিস গুলো আমাদের মধ্যে বিভিন্নভাবে ইন্টারঅ্যাক্ট করে, যার ফলে আমরা ফিল করি, আমরা জানতে পারি এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্পর্কে এবং আমাদের নিজ সম্পর্কে। তো কনসিয়াসনেসের যে উইক প্রবলেম এবং হার্ড প্রবলেম, এটা আসলে ক্লাসিক্যাল মেকানিক্সে, ক্লাসিক্যাল ফিলোসফিতে, ক্লাসিক্যাল ফিজিক্সে এটা আসলে খুব একটা বড় বিষয় ছিল না। কিন্তু 90s এর দিকে বর্তমান সময়ে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস দেন রেফার্স টু, এটাকে যদি আমরা বলি প্যানসাইকিজমের কথা, তারপর আরো অনেক রকম থিওরিস আছে যেগুলো মূলত বর্তমানে আমাদের সবাইকে নতুন করে ভাবাচ্ছে যে আসলে কনসিয়াসনেসটা কেমন। আসলে আমি যেটা এক্সপেরিয়েন্স করি সেটা কি মূলত আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, নাকি আমাকে ডিসিভ করছে, ওই যে ডেকার্টের মতো আর কি, যে আই থিংক দেয়ারফর আই এম, পরবর্তীতে বলছে আমি যদি আবার ডেভিলের দ্বারা ডিসিভড হয়ে থাকি। কিন্তু বিষয়টা এখানে না, বিষয়টা অনেক সিম্পল এবং সাদামাটা রাখার চেষ্টা করছি আমি, যদি আলোচনাটা অনেক কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স। আমার আলোচনাটা হচ্ছে যে আসলে আমরা যেটাকে কনসিয়াসনেস বলি এবং আমরা এক্সপেরিয়েন্সের মাধ্যমে যেটা মনে করি যে হ্যাঁ আই এম কনসিয়াস, আই এম আ কনসিয়াস বিইং এবং আই এম আ রেশনাল বিইং, এটার পেছনে আসলে বিভিন্ন রকম ক্রাইটেরিয়াতে যদি ভাগ করি, নিউরো সায়েন্সের দিকে, ফিজিক্যালিস্ট বা ফিজিক্যাল প্রপার্টি, মেন্টাল প্রপার্টিতে ভাগ করি, আসলে কনসিয়াসনেসটা কোথায় এবং এটার মানে কার্যকরিতা, বা এটা কি জাস্ট একটা আইডিয়া, লাইক ব্রেইনের একটা, আমি কি বলবো, যে নিউরো সায়েন্সটা বলে কি যে কনসিয়াসনেস হচ্ছে কি ব্রেইনের একটা, কি বলবো, ডিসক্রিট থট, একটা বিমূর্ত চিন্তা ভাবনা যেটাকে বলে থাকে আর কি। তো এটা আলোচনার বিষয় আর কি, কারণ এটা এখনো স্পষ্ট না ফিজিক্স এটা ব্যাখ্যা করতে পেরেছে, না নিউরো সায়েন্স এটাকে ব্যাখ্যা করতে পেরেছে। কারণ ফিজিক্স আলটিমেটলি, আমি অলরেডি ডেভিড শালমার্স একটা কথা বলেছি যে physics is just structure, it can explain biology, but there is a gap and it's consciousness. এবং এই কনসিয়াসনেস নিয়ে এবং হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস এবং এক্সপেরিয়েন্সের যে একটা কম্বিনেশন, কিন্তু বিভিন্ন যারা ম্যাটেরিয়ালিস্ট তারা আবার হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস এর কম্বিনেশন প্রবলেমের কথা বলে থাকে, যে আসলে কিভাবে কম্বাইন করবে, কজ এন্ড এফেক্টের কজাল রিলেশনে অনেক কথা নিয়ে আসে, কিন্তু বিষয়টা আসলে অনেক অ্যাম্বিগুইটি তৈরি করে। কিন্তু আমি জাস্ট আজকে আলোচনাটা এখানে মূলত উদ্দেশ্য ছিল যে আমার যে মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো ছিল সেগুলো আমি স্যারের সাথে শেয়ার করতে পারছি এবং স্যার সেগুলো একটু সামারাইজ করেছেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে আর বাকি যে 19 জন আছেন এতক্ষণ ধরে সেই বকবক গুলো শুনছেন এবং কিছুটা হইলেও না বুঝতে পারলো। আমি জানি বিষয়টা অনেক কমপ্লেক্স এবং আমিও খুব একটা গুছাই বলতে পারি নাই, তারপরে তাদের মনের মধ্যে একটা মানে কি বলবো, কনসিয়াসলি হোক অথবা আনকনসিয়াসলি হোক অথবা সাবকনসিয়াসলি হোক, কিছুটা হইলেও এই কনসিয়াসনেস নিয়ে একটা প্রশ্ন জাগছে যে আসলে তো বিষয়টা কি বা ব্যাপারটা কি। এটাই হচ্ছে আজকে মূলত আলোচনার বিষয়। এটা জাস্ট একটা সূত্রপাত, এটা নিয়ে পরবর্তীতে ধাপে ধাপে অনেক আলোচনা হবে এবং বিস্তারিত আলোচনা হবে, যেটা অবশ্যই আমরা আশা করি স্যারকে পাবো এবং স্যারের কন্ট্রিবিউশনের কারণে আজকে মূলত মানে ফিলোসফি অফ মাইন্ড থেকে শুরু করে আমি এপিস্টেমোলজি থেকে শুরু করে স্যারের প্রত্যেকটা ক্লাস আমি যেভাবে মানে এনজয় করেছি, আসলে সেখান থেকে আমি অনেক কিছু জানছি, সেটা আমি বলবো না, আসলে বোঝাটা অনেক বড় একটা ব্যাপার,
যেই বোঝার বহিঃপ্রকাশটা আমি আজকে দেখানোর চেষ্টা করেছি। আসলে অনেক কিছু মানে নাও থাকতে পারে, তো আমি চেষ্টা করেছি আর কি যে সবাইকে বোঝানোর আর কি, এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার শোনা যাচ্ছে না আপনাকে? স্যার আপনি মিউট করে রেখেছেন। মাহফুজ থ্যাংক ইউ তোমাকেও। ও হ্যাঁ, সরি আমি মিউট করে রাখছিলাম। আচ্ছা, আমাদের আকাশ একটা প্রশ্ন করেছে, আমরা চিন্তার মাধ্যমে এক্সিস্ট করি নাকি এক্সিস্ট করার পরে চিন্তা করি? এক্সিস্টেন্সিয়ালিস্টরা বলবে যে আমরা আগে এক্সিস্ট করি, এরপর আমরা চিন্তা করি। আর আমার কাছেও এটা সঠিক বলে মনে হয়। এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। না, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স এটা আমার কাছে ডাবিয়াস, কারণ এসেন্স কে বাদ দিলে এক্সিস্টেন্স কি থাকে? পেঁয়াজের খোসা তুললে যেমন পেঁয়াজ থাকে না, প্রপার্টিজ বাদ দিলে তো কোনো এক্সিস্টেন্সও থাকে না। এটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন এক্সিস্টেন্ট ফার্স্ট আর কি। আর এখানে মাহফুজ যেটা বললা যে অনেক প্রশ্নের উত্তর হয়েছে, ওই কনস্ট্যান্ট গ্যাপ থিওরি অনুসারে আরো নতুন যে কত প্রশ্ন তৈরি হয়েছে, যেমন এই যে ডেনেট বলছে যে কোয়ালিয়া প্রোটোকোয়ালিয়া এক পর্যায়ে সেটা নিছক বস্তু থেকে উৎপন্ন হয়। তাহলে বস্তু থেকে মনের উৎপন্ন হয়, তার মানে শূন্য থেকে এক তৈরি হয়। তো শূন্য থেকে এক কিভাবে তৈরি হয়? যদিও আমরা মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে 1 2 3 পাই, ফিজিক্যাল একটা শূন্য জিনিসটা তো আমরা পাই না, শূন্যটাকে আমরা অ্যাসিউম করি। যেটা আমার একটা আলোচনা, এবং এই ধরনের একটা আলোচনা যেটা আজকে শুরু হলো, এটা যদি নিয়মিত হয় একদিন আমি সেখানে সেটাও প্রেজেন্ট করতে পারি। তো তাহলে মানে ড্যানেটরা কি বলতে চায় এটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে, এরপরে আমাদের বক্তব্যটা বলতে হবে। আমি যদি একজনের অবস্থানটাকে ডিস্টর্ট করে তাকে খণ্ডন করে নিজে যদি তৃপ্তিবোধ করি, এটা হবে স্ট্রম্যান ফ্যালাসি। আমরা উই শুডন্ট ডু ইট, আমরা সেটা করব না। আমাদের আলোচনার অনেকগুলো বিষয় আছে, কিন্তু আজকে অনেকক্ষণ আলোচনা হলো, 10টা থেকে এখন 11:38 বাজে। আমরা আজকের মতো শেষ করতে চাচ্ছি। আমাদের রিকা আমাদের যে পরামর্শ দিয়েছে সেই অনুসারে নেক্সট সেশনগুলো হবে আফটারনুন। আর আমি খুব এনজয় করব যদি বিভিন্ন এরকম রিলেটেড বিষয় তোমরা যদি আলোচনা প্রেজেন্ট করো, আমিও সেখানে ডিসকাশন হিসেবে থাকবো। হ্যাঁ, তো জি স্যার, অবশ্যই স্যার। স্যার আমাদের অনেক কিছু জানার আছে স্যার। তাহলে আমাদের ধরো আমরা যদি নেক্সট উইকে করি, তো নেক্সট উইকে জি বলো। আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। হ্যাঁ স্যার, আমরা তো শূন্য থেকে যেহেতু কিছু আসতে পারে না, তো আমরা তো বিশ্বাস করি আমাদের ঈশ্বর স্রষ্টা আকারহীন। তাহলে আকারহীন থেকে আমাদের আকার কিভাবে আসলো? হ্যাঁ, স্রষ্টার বিশ্বাসটা তো একটা কন্ট্রাডিকশন। এটা যারা স্রষ্টায় বিশ্বাস করে তারা বোঝে না। আমি একজন স্রষ্টা বিশ্বাসী, আমি বুঝি। এবং আমি একটা সেমিনার করেছিলাম ডিপার্টমেন্টে, অন্টোলজি অফ টাইম এন্ড ফিলসফি অফ কন্ট্রাডিকশন, ইউটিউবে আছে। ওটার কন্ট্রাডিকশন পোর্শনটা তুমি যদি দেখো, আসলে কিন্তু আমাদের জ্ঞানের গোড়াতে হচ্ছে কন্ট্রাডিকশন। আমি তোমাকে সংক্ষেপে আজকে যেহেতু আমি শেষ করতে চাচ্ছি, সেজন্য আমি বলি আকাশ, সেটা হচ্ছে যে আমি যে একটা কথা বলি তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, অনেকবার শুনেছো, মাপকাঠির মাপ কি? হ্যাঁ, সোজা কথা। তাহলে মাপকাঠ সবকিছু মাপ মতো হইতে হবে, সবকিছু যেটা দিয়ে মাপবো সেটারই কোনো মাপ নাই। কারণ সেটার যদি মাপ থাকে তখন কত হবে, তাহলে ওইটার মাপ কিভাবে আসবে? আমরা একটা ইনফিনিটি রিগ্রেসে চলে যাব। আমরা যদি ফাউন্ডেশনালিজমের মতো কোথাও থামি, তাহলে কেন ওখানে থামলাম, কেন অন্য জায়গায় থামলাম না, এটা প্রশ্ন আসবে। তার মানে হচ্ছে আমাদের নলেজের গোড়াতে হচ্ছে কন্ট্রাডিকশন। God himself is a contradiction, we ourselves is actually a contradiction. এবং এই কন্ট্রাডিকশনটা কিন্তু গণিতের মধ্যেও আছে। ম্যাথমেটিক্স কে মনে করা হয় যে সবচেয়ে প্রেসাইজ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। এম আই রাইট? ম্যাথমেটিক্সের যে মানে ইনার কন্ট্রাডিকশন, সেটা যে আমরা ইনকমপ্লিটনেস থিওরাম বলে একটা জিনিস আছে কার্ট গাউডেলের, হ্যাঁ, সেটার মধ্যে আমরা আলোচনা করি। এবং লিমিট অফ সায়েন্স তোমরা যদি ইউটিউবে সার্চ দাও, সেখানে দেখবে যেগুলো নিয়ে সিরিয়াস আলোচনা আছে। আমার আজকে খুবই ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আমি আশা করব যে আমরা এটা আরো কন্টিনিউ করতে পারবো। আজকে শেষ হবে না, বরং আজকে এটা শুরু, এবং এটা যদি কন্টিনিউ করে, এই শুরুর আজকের দিনটা হবে একটা হিস্টোরিক্যাল ডে ফর আস। আমি ফর সো মেনি ইয়ার্স ইন মাই লাইফ আই ওয়ান্টেড টু ডু দিস থিং। এবং কোভিড শেষ হওয়ার পরে আমরা নিশ্চয়ই ওপেন স্পেসের মধ্যে মাইক্রোফোন লাগাইয়া আমরা এই আলোচনাগুলো করব, হয়তো 5-7 জন 10 জন, এবং উই লেট আদার টু জয়েন এন্ড হিয়ার আস। ওকে, এটা অনেক ভালো হবে স্যার। হ্যাঁ ওকে। এর আগে আমরা এই জুমে কন্টিনিউ করব এই আলোচনাটা। মাহফুজের যদি আপত্তি না থাকে, আমার কাছে যতটুকু রেকর্ড আছে এটা আমি আপলোড করব। আর মাহফুজের রেকর্ডটা যদি মাহফুজ আমার কাছে পাঠায়, তাহলে সেখান থেকে আমার যেটা বেটার মনে হয় সেটা আমি আপলোড করব।
অবশ্যই স্যার, আমি পাঠিয়ে দিব আমার কাছে। স্যার সবাই যদি স্যার আজকে মাহফুজ লেকচার করছে, অন্যদিন আরেকজন লেকচার মানে আরেকদিন রোকন করবে। রোকন তুমি ইনশাআল্লাহ স্যার। তুমি কেন মনে করছো যে তুমি একটা আলোচনা প্রেজেন্ট করতে পারবে? কেন পারবা না? স্যার পারবো তো, অবশ্যই কেন পারবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী আলোচনাটায় কে স্পিকার হবে, বিষয় কি হবে, এটা মাহফুজ আমাকে কোঅর্ডিনেট করবে। এখানে মুসলিম ইবনে মুহাম্মদ, তুমি ইসলামের দৃষ্টিতে স্রষ্টার আকার আকৃতি আছে, কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন তিনি, আচ্ছা স্রষ্টার আকার আছে বলে আমি মনে করি না। আকার থাকার কথা যেটা বলা হয় এটা একটা ভুল কথা, ফিলোসফিক্যালি এটা রং। এটা নিয়ে আমার ইউটিউবে লেকচার আছে, আমি তোমাকে চাইলে লিংক দিতে পারি, বা কোনো এক সময়ে তোমার ইন্টারেস্ট থাকলে এটা নিয়ে আমরা ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট সেশন।